তুমি বললে অরিজিৎ সিং এর তোমার কথা হয়েছে, হ্যাঁ মানে বেশ কতবার কথা হয়েছে, বা তুমি হয়তো পার্সোনালি চেনো তাকে, তাই তো? বিষয়টা কি একটু বলো। যেহেতু অরিজিৎ সিং এর কথা শুনে একটা ফিলিংস আছে সবার প্রতি, তো সেখান থেকে তুমি তার সাথে কথা বলেছো বা তোমার একটা রিলেশন ছিল, বিষয়টা দেখো অরিজিৎ সিং এর ব্যাপারে মানে ব্যাপারটা এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আমি কিছু কারণে বলতে পারিনি, বাট এটাই আমি ফার্স্ট টাইম এখানে বলছি। ওর নাম্বারটা আমার কাছে ছিল তখন, এখনকার নতুন নাম্বারটা আমার মনে হয় সম্ভবত নেই, তাও দেখতে হবে। পুরোনো নাম্বারটা যখন ওর ছিল তখন একদিন আমাকে আমি 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 এমনি একদিন রাতে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে দাদা ভালো আছো, চিনতে পারছো তো? হ্যাঁ কথা হচ্ছে। বলছে হ্যাঁ বল। তখন বলছি যে কীভাবে একটু সুযোগ পাবো, একটু বলো, একটু যদি গাইড করো। তো আমার পরপর তিনখানা পরপর ভয়েস মেসেজ পাঠায়। আর ও যেরকম মানের শিল্পী, আমি এখন আরেকবার এটা বলতে বাধ্য হব মিডিয়াতে, যে এখনও কিন্তু অরিজিৎ সিংকে চেনা ভারতবর্ষের মানুষের প্রচুর বাকি আছে। ওর হাফ আমরা দেখেছি, এখনও হাফ ওর বাকি আছে। ওর ব্যাপারে তুমি না কী বলো তো, ওটা খুব একটা মিস্ট্রিয়াস মানুষ, কিন্তু আবার খুব সহজ। ওকে মানে ব্যাপারটা কি বলতো, ওকে ধরা যায় কিন্তু ওকে ছোঁয়া যায় না। আচ্ছা নিব, আর্টিস্টদের সাথে লাভ একটা মানে লাভ লাইফের একটা বিশাল মানে সম্পর্ক থেকেই যায় প্রত্যেকেরই, কম বেশি শোনাই যায়। কেউ আঘাত পায়, কেউ সঙ্গে নিয়ে এগোয়। তোমার ঘটনাটা কি? ওকে ডেডিকেট করে তোমার গলায় একটা ছোট্ট দুটো লাইন যদি বলো আমাদের, সবাই শুনুন। এই রে যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে, আমি বলি হ্যাঁ হাসছি তুমি শুধুই তুমি আমার, তাই বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে। মিউজিক আমাদের সকলের ভালো লাগে, তাই না? গান শুনতে মুড অফ থাক আর মুড অন থাক, মানে মন খারাপ থাকুক আর ভালো থাকুক, গান আমরা সকলেই শুনি। যে কোনো মুহূর্তে যে কোনো সময় গান শুনতে সকলেরই ভালো লাগে। সেই আজকে গানের বিষয় নানা রকম তথ্য, নানা রকম খুঁটিনাটি বিষয় এবং একজন আর্টিস্টের জীবন, বেসিক্যালি সব ধরনের আর্টিস্টের জীবন চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে কীভাবে অতিক্রম করে, সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো অগ্নিবর সাথে। অগ্নিব ব্যানার্জি একজন সিঙ্গার, যার জীবনের জার্নিটা আমরা জানবো, সঙ্গে তার গলায় কয়েকটা গানও শুনে নেব। চলো বেশি দেরি না করে বা ইন্ট্রোতে বেশি সময় না নিয়ে শুরু করি আজকে অগ্নিবর সাথে ওর জীবনের কিছু ঘটনা এবং শুনিন ওর গলায় কিছু গান। অগ্নিব, বঙ্গমন্ত্র ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত। থ্যাংক ইউ সো মাচ। খুব ভালো লাগছে আজকে এখানে আসতে পেরে এবং সকলের সাথে আলাপ হয়ে খুব ভালো লাগলো, এত সুন্দর একটা পরিবেশে আসতে পেরে। আচ্ছা, প্রথমে বলি অগ্নিব কথার মানে কি? এই নামটা বেসিক্যালি আমার বাবার দেওয়া নাম। অগ্নিব নামটার মানে হচ্ছে যাকে ইংলিশে বলে ফ্লেম, অর্থাৎ আগুনের আভা, এটাই আমার নামের মানে। আচ্ছা, তো এই নামের সাথে কি কোনো মিউজিক কানেক্ট আছে? না, সেরমভাবে তো কিছু নেই, কারণ মানে আমার গানের জার্নিটা আস্তে আস্তে তুমি জানতে পারবে একটু অন্যভাবে শুরু হয়েছিল, খুব মজার বিষয় সেটা। তো নামের সাথে গান বাজনার কোনো লিঙ্ক নেই সেরকম। তো গানের জার্নিটা কী করে শুরু হলো? মানে যদি তুমি গান মানে অ্যাকচুয়ালি জার্নিতে যাওয়ার আগে বলি, তোমার কাছে মিউজিক কথার অর্থ কী? মানে তোমার কাছে মিউজিকের ফিলিংসটা? দেখো আমার কাছে মনে হয় মিউজিক এমন একটা জিনিস না, যেটা একমাত্র জিনিস যেটা মানুষকে দুঃখের সময় একমাত্র সাথ দিতে পারে। একদম। আনন্দের সময় সাথ দেয়, কষ্টের সময় দেয়, সব কিছুর সময় সাথ দেয় মিউজিক জিনিসটা। এবং মিউজিক এমন একটা জিনিস যেটা একটা মানে আনপেড থেরাপিস্ট যেটাকে বলে, মানে পেন কিলারের মতো। আমি আমার জীবনে বহু 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 ক্ষেত্রে দেখেছি, মানে যখন অনেক মানুষ সাথে ছেড়ে যায়, অনেক মানে জিনিসপত্র মানে কিছুই নিজেকে শূন্য লাগে, তখন কিন্তু একমাত্র একটা জিনিস যেটা তোমার ফিলিংসটাকে এক্সপ্রেস করতে সাহায্য করবে। ঠিক আছে, তো এবং মানে গানের জীবন শুরু বলতে অদ্ভুতভাবে। আমি প্রথমে একদিন ঘরে খেলছিলাম, আমার বাবাও গান বাজনার সাথে যুক্ত এবং আমার বাবার হাত মানে প্রথম বাবার হাত ধরেই আমার গানের জগতে আসা। আচ্ছা, তো প্রথমে একদিন খেলছিলাম, খেলতে খেলতে বাবা ঘরে গান করছিল। তো গান করতে করতে একদিন আমার গান শুনলে হঠাৎ করে মানে আমি খেলতে খেলতে বাবা যে গানটা গাইছিল তারপরে আমি গানটা গুনগুন করি। এবার বাবা আমাকে যথারীতি ঘরের মধ্যে ডাকে, ঘরের মধ্যে ডেকে বলে যে একটু গানটা করতো। তো এবার তখন মানে ভগবানের আশীর্বাদে পুরো গানটা হুবহু যেরকমটি আছে, রবীন্দ্রসঙ্গীত ছিল ওটা একটা, আমার মনে আছে, যেরকম স্বরলিপিতে হুবহু আছে শুনতে শুনতে বাবার গলাতে,
সেটা অ্যাকিউরেট করে দিতে পারি গানটা। তোমার বয়সটা কত ছিল তখন আমার 4 বছর বয়স। 4 বছর পুরো গানটা তোমার মুখস্থ ছিল? হ্যাঁ, মানে ওটা বাবার কাছে হয়তো 2-1 দিন মানে খেলতে খেলতে শুনেছিলাম, ওটা করে দিয়েছিলাম সামহাউ। তো এবারে তারপরে খেলতে খেলতে বাবা ডেকে আনলো, এবার তো বললো কর। তো ওই 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 যে প্রথম দিন ওই দিনকে গানটা করা হলো, তারপরে থেকে আজ অবধি সেই একটা জিনিস নিয়েই চলছে আর কি। তুমি ফিলিংসের কথা বললে যে গানটা, বেসিক্যালি আমি যদি আমার কথা বলি, আমার যদি খুব মুড অফ থাকে আমি শিলাজিতের গান শুনি। আচ্ছা, মানে আমার ভীষণ ভালো লাগে। একদম, আমার টিমে সবাই জানে মোটামুটি আমি শিলাজিতের গান খুব শুনি। তোমার ক্ষেত্রে তোমার যদি খুব আনন্দ থাকলে বা খুব কষ্ট থাকলে, যেটাই হোক, যে ফিলিংসটাই হোক, তোমার সেই সময় গান গাইতে ভালো লাগে নাকি গান শুনতে ভালো লাগে? আর শুনলে কার গান শোনো? আচ্ছা, শুনলে অবভিয়াসলি শোনাটা আমার বেশি মানে প্রেফার করি সেই মুহূর্তগুলোতে। কিন্তু কী হয় বলো তো, মানে যখন ফিলিংসের কথাই যখন আসছে, যেহেতু গানটা মানে এতটাই মানে গানটা বলতে এখন ভালো লাগে যে আমার কাছে আসে গানটা সহজে কিছুটা হলেও, তো গানটা মাঝে মাঝে শুনতে শুনতে গুনগুনো করে ফেলি সেই সময়টাতে। কিন্তু মানে যদি বলো, হ্যাঁ অবভিয়াসলি গান শোনাটার এফেক্টটা অনেক বেশি থাকে। এবং মানে কার গান আমি সবার গান শুনতে ভালোবাসি, এখনকার পুরনো সব রকমের গান শুনতে ভালোবাসি, শুনতে হয়। কিন্তু যদি পার্টিকুলার কারোর একজন গান আমি যাকে আমার মানে আইডল বলে মানি, দ্যাট ইজ সোনু নিগম। আচ্ছা, সোনু নিগমের গান আমাকে ভীষণ কানেক্ট করে। ওনার প্রতি কটা স্টেপ, প্রতি কটা মানে লাইভ পারফরমেন্স আমি ফলো করি, যাইও, এবং 2-1 বার সাক্ষাৎ হয়েছে ওনার সাথে আমার। মানে মানে আমার কিছু বলার নেই ওনার ব্যাপারে অ্যাকচুয়ালি। আর সোনু নিগমের ব্যাপারে তো অনেক বড় মাপের মানুষ, সাংঘাতিক। তা ওনার প্রতিটা গান ভীষণভাবে আমাকে কানেক্ট করে, বিশেষ করে তোমার আভি মুঝমে কহি। তো এইসব গানগুলো ভীষণভাবে কানেক্ট করে আমার সোনু নিগমের। আচ্ছা নিব, তুমি বললে যে তোমার মানে বয় যখন 4 তখন থেকে তুমি আর কি বুঝতে পারবে, মানে তোমার ফ্যামিলি বুঝবে, তুমি গানের দিকে যেতে পারো। একদম। তো তার মানে আমরা ধরে নিচ্ছি তুমি বছর 4 থেকে গান শেখা শুরু। একদম। তবে বছর শুরু করে তারপর তোমার বেসিক স্কুল লাইফটা থাকে। হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে গান কীভাবে রিলেট হয়, মানে তারপর তুমি তার সাথে সাথে পড়াশোনার সাথে গানটা কীভাবে ক্যারি করো? তো প্রথমে তো যেমন বললাম, আমার প্রথম গুরু ছিল আমার বাবাই। এখনও বাবার কাছে প্রচণ্ড বকুনি খাই গান বাজনা নিয়ে, এবং আশা করি সেটা সারা জীবন পাবো। এবং স্কুল লাইফে এবার স্কুলে কী হয়, এখন স্কুলে ক্লাসে গান শেখানো হয়, সেখানে টিচাররা শুনছেন, গুণী মানুষরা আছেন ওখানে, টিচাররা তারা শুনছে, সবাই শুনছে। তো ওখান থেকে নানান স্কুলের অ্যানুয়াল ফাংশন থেকে শুরু করে স্কুলের নানান রকমের যে অনুষ্ঠানগুলো হয় সেখানে শুরু করে, সে মানে একদম ক্লাস 1 থেকেই শুরু হয়ে যায়, ক্লাস 2, 3, 4 আমাদের। আর আমি পাঠভবন স্কুলে পড়তাম, তো ওখানে কালচার বা গান বাজনাটা না ভীষণভাবে একটা মানে ছিল। তো এবং সত্যজিৎ রায়ের পুরো একটা ধারাটাকে বজায় রেখে স্কুলটায় হতো, এবং প্রচুর ওখান থেকে মানুষ ওখান থেকে পাস আউট। তো ওটা হতে হতে আমি যখন ক্লাস 6-7-এ পড়ি, তখন ক্লাস 6-7-এ আরও ভাস্ট একটা ইয়েতে গান বাজনাটা হয় আমাদের স্কুলে। আচ্ছা। তো ওখান থেকে আমাদের প্রতিবার মানে 22শে শ্রাবণে কম্পিটিশন হয়, 22শে শ্রাবণে রবীন্দ্রনাথের গানের কম্পিটিশন হয়। তো ওখানে আমি পরপর মানে মানে আমি যে কবার ছিলাম ক্লাস, আমার ঠিক খেয়াল পড়ছে না কোন ক্লাসকে আমি নাম দিয়েছি, মোটমাট পরপর 6 বছর ওখানে আমি মানে স্কুলে ফার্স্ট হয়েছিলাম গানে। এবং মানে পাঠভবনে প্রথমবার তখন সঙ্গীতে পারদর্শী অ্যাওয়ার্ডটা শুরু হয়, ওটা আমাকে দেওয়া হয়েছিল। তো এবার সেইখান থেকে মোটামুটি আমার স্কুলে যতটা মানে আমি আমার পড়াশুনোর, আমার স্কুল লাইফে একদম আমার পড়াশোনায় মন ছিল না সত্যি কথা বলতে গেলে। মানে বা স্কুলের ক্লাস হচ্ছে, আমার একটা মানে ইনসিডেন্ট, ছোট্ট ঘটনাটা শেয়ার করি। একদম। স্কুলে একদিন ক্লাস হচ্ছিলো, তখন আমি বোধহয় ক্লাস 5 না 6-এ পড়ি, জানলার দিকে তাকিয়ে বারান্দায় রোদ্দুর গানটা গাইছিলাম। আচ্ছা। তো সে মানে টিচার তো খুব রেগে যায়, যথারীতি বাবাকে ডেকে মাকে ডেকে গার্জেন কল করে বলে এই আপনার ছেলে এই করছে সেই করছে। এখন একটা জিনিস যেটা ভালো লাগে, তখন যারা মানে বলেছিল যে গানটা এখন অতটা করছে না, ছ্যাবলামো করছে, এই করছে, তারাই এখন যখন উল্টে বলে না ছেলেটা খুব প্রতিভাবান। তো সেই জিনিসগুলো শুনতে ভালো লাগে কিছুটা। অবভিয়াসলি গুরুজনদের আশীর্বাদ, ওনাদের পাশে থাকা সব মানুষদের আশীর্বাদ ভালোবাসা ছাড়া এই জিনিসটা হতোই না। এবং স্কুলেও আমি মানে কিছু টিচার যারা ছিলেন তাদের থেকে ভীষণ পরিমাণে আমি সাপোর্ট পেয়েছি, ভীষণ পরিমাণে তারা আমায় সাপোর্ট করেছেন। বাবাকে সবসময় বলে গেছে, এই কথাও আমার পরে কানে এসছে, যে ও পড়াশুনো করুক চাই না করুক, ওকে গানটা কখনো ছাড়াবেন না। তো এই ব্যাপারটা, আর আমার বাড়ি থেকে আমি যে মারাত্মক লেভেলের সাপোর্ট পেয়েছি সেটা বলাই বাহুল্য। মানে এই জিনিসটার সাপোর্টটা আমার মনে হয় কলকাতা শহরে দাঁড়িয়ে এখন খুব কম মানুষ এই সাপোর্টটা পায় ফ্যামিলির দিক থেকে গানের। কারণ আমি কলেজ লাইফে আমার যখন আমি কলেজে আমি প্রথমে ইংলিশ অনার্স নিয়ে পড়ি। ইংলিশ অনার্স নিয়ে পড়তে পড়তে আমি মানে 1 বছর মোটামুটি ঠিকঠাক রেজাল্ট হচ্ছিল, সব কিছু হচ্ছিল। গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগেই আমার একটু মাথাটা ঘুরে যায়, তখন আমার মনে হয় আমি গান নিয়েই পড়বো, যেহেতু প্যাশনটা আমার গান, মানে সব কিছু গান। এবার দেখছি আমার ইংলিশ অনার্সটা রাখতে গিয়ে গানের এদিকে হ্যাম্পার হচ্ছে,
মানে পড়াশোনার চাপটা পড়াশোনার চাপ, যথেষ্ট। ইংলিশ অনার্সের মারাত্মক চাপ ক্যালকাটা ইউনিভার্সিটিতে। একদম একদম। এবার সেখানে এসে আমি এটা করতে পারি না। বাড়িতে তখন বললাম যে দেখো আমার কাছে এইটা আগে, এটা আমার অক্সিজেন। এখন একটা জল থেকে মাছকে তুলে দিলে যে অবস্থাটা হয়, আমাকে এখন মানে গান বাজনা থেকে তুলে টোটাল একাডেমিক দিকে ঢুকিয়ে দিলে আমার সেই অবস্থাটা হবে। তো সেটা তো আমার পক্ষে একটা মানে প্রবলেমের জায়গা অবশ্যই। তো সেখান থেকে সেই জায়গাতেও আমার বাবা আমাকে প্রচণ্ড পরিমাণে, বাবা মা ঠাকুমা যারা বাড়িতে আছে, আমার কিছু খুব ক্লোজ বন্ধুবান্ধব ভীষণ 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 সাপোর্ট করে আমাকে। এবং সাপোর্ট করে বলতে মানে একটা ছেলে হয়ে একটা ইংলিশ অনার্স পড়তে পড়তে গ্র্যাজুয়েশন কমপ্লিট না করে একটা গানের লাইনে চলে যাচ্ছে, একাডেমিক দিকটাও করছে। আর বিশেষ করে সমাজের এখন মানে কিছু কিছু মানুষ বলে যে গান নিয়ে পড়ছে কী করবে, কী হবে, একটা নানান রকমের সন্দেহ থাকে। অবশ্যই তোমাকে আমি বলবো আগামী সময়। এবং কিন্তু তো এই যে সাপোর্টটা পেয়েছি গান বাজনা নিয়ে, যে সাপোর্টটা, এটা আমার সাপোর্টের কোনো দিন কোনো অভাব হয়নি, আমি এটুকু বলতে পারি। আমি জানি না এখন অবধি আমি কিছুই শিখে উঠতে পারিনি, যতটুকু শিখেছি জানি না কতটা শিখে উঠতে পেরেছি, কত লোকের আমার গান ভালো লাগে কি না লাগে। তবে এইটুকু বলতে পারি আমার সাপোর্টের বা ফ্যামিলি সাপোর্ট, কিছু কিছু মানুষের সাপোর্ট আমার কোনো দিন কিছুর অভাব হয়নি। এবং সেটা কলেজ পাস করে সেই পাস করে সব এখন অবধি টিল চলছে এবং আশা করি ভবিষ্যতেও চলবে সেটা। তো তোমার কথা অনুসারে যেটা বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি তোমার ভিতটা খুব স্ট্রং ছিল, কারণ তুমি প্রাইমারি সেশন যেটা বললে সেখানে গানের কালচারই ছিল একদম। তার মানে তুমি যে যতটুকু জার্নি বা যতটা জানি কভার করছো, ইন ফিউচার যত দূরই যাও, যে মঞ্চ বা যে স্টেজের জন্য তোমার জন্য অপেক্ষা করছে, তার জন্য আমার ভিতটা খুব ইম্পর্টেন্ট। একদমই। দেখো, ভিত ইম্পর্টেন্ট না হলে আমার কি মনে হয় বলো তো, একটা মানে শিক্ষিত গায়ক, আবারও বলছি আমি জানি না আমি কতদূর কি শিখতে পেরেছি এখনও, শিক্ষিত গায়ক আর একজন শখে গাওয়া দুটোর কিন্তু ডিফারেন্স আছে। একদমই তাই। আজকে একটা পয়েন্টে গিয়ে তোমার কোনো মিউজিক ডিরেক্টর ডাকলো, সেই মিউজিক ডিরেক্টর এমন তোমাকে একটা কিছু করতে বললো, তুমি যে করতে পারলে না, তখন কিন্তু অন্য কাউকে দোষ দিয়ে লাভ নেই, তখন কিন্তু গাফিলতিটা নিজের, যে আমি ছোটোবেলা থেকে এই জায়গাগুলোকে বাদ দিয়ে গেছি বা শর্টকাটে পাওয়ার চেষ্টা করেছি। মিউজিক ইজ মানে কান্ট বি অবটেন বাই এনি শর্টকাটস, কোনোদিন হতে পারে না। এখানে যেমন তুমি যেহেতু তোমার ছোটোবেলাটা খুব একটা ভালো এনভায়রনমেন্টের মধ্যে পেয়েছো, সিঙ্গিং, অনেক মানুষ তো আছে যারা ধরো সেই এনভায়রনমেন্ট পায় না, কিন্তু তাদের তোমার মতো বা তোমার থেকে বেশি বা তোমার থেকে কম প্যাশন থাকে যে আমি গান নিয়ে গাবো, তাদের জন্য তুমি কী বলবে? যে তারা যারা এনভায়রনমেন্ট পাচ্ছে না, সেই সিচুয়েশনটা পাচ্ছে না, তাদের জন্য গানটাকে বাঁচিয়ে রাখতে গেলে, বা তুমি যেটা বলে যে কোনো মিউজিক ডাইরেক্টর বা কোনো বড় প্ল্যাটফর্মে যেতে গেলে হয়তো অনেক টেকনিক্যাল ব্যাপার থাকে, যেগুলো যদি যারা শেখে বা তোমরা যেখান থেকে একদম মানে নিচের থেকে যেখান থেকে শিখে উঠেছো, তাদের জন্য তুমি কী সাজেস্ট করবে? তারা কীভাবে নিজেকে পয়েন্ট আউট করতে পারে সেই জায়গাগুলোতে? দেখো, সাপোর্টটা আমার মনে হয় একটা পয়েন্ট অফ টাইমের গিয়ে না, মানে বিশেষ করে যারা শিল্পী হয়, সিঙ্গার বলো, যে কোনো লাইনের যারা শিল্পী হয়, তাদেরকে না একটা টাইমে গিয়ে মানে ভীষণ ভীষণ পরিমাণে পাগলামোটা দরকার। আচ্ছা। মানে আমি দিনে একবার বা দুবার ভাত খাবো না, কিন্তু আমাকে গানের রেয়াজ করতে হবে। আমি দিনে একবার দুবার ভাত খাবো না, আমাকে একটা তুলির টান দিয়ে আঁকাটা আঁকতেই হবে। এই প্যাশনটা যদি থাকে, আমার মনে হয় পৃথিবীর কোনো শক্তি সেই মানুষকে আটকাতে পারে না। আচ্ছা, মানে তুমি বলতে চাইছো যে যদি প্যাশন থাকে, তার মানে তাকে এফোর্ট দাও, মানে 100বার। কারণ শুধু দেখো, ট্যালেন্ট দিয়ে সব কিছু হয় না, কারণ সবাই আমরা জানি সবাই তো কিশোর কুমার হয় না। একদমই ঠিক। যে একদমই গান শিখছে না, সে ওই রকম লেভেলে গান গাইছে কী করে? যার গানের গলার রেঞ্জ এরকম, উপর যেরকম নিচ সেরকম সব, সে মানে দ্যাট পার্সন ওয়াজ এ জিনিয়াস অ্যাকচুয়ালি। তো আজকে তো আমি আজকে গান গাইছি বা কেউ গান গাইছে, আমাকে তো হাত গুনে থাকলে হবে না যে আমি কিশোর কুমার রেয়াজ করেনি বলে আমি রেয়াজ করবো না। এবার ফ্যামিলি সাপোর্ট যেটা বলছো, সেটা একটা অবভিয়াসলি একটা খুব বড় পার্ট। এবং এখনও সমাজের বুকে বহু 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 অর্থোডক্স ফ্যামিলি আছে, বিশেষ করে মানে এটা অনেকে সহমত হবে যে মেয়েদের জন্য অনেক রকম এরকম বিধিনিষেধ আছে। অবশ্যই আছে। আমি আমার নিজের কলেজে দেখেছি, তাদের হয়তো খুব ট্যালেন্টেড, খুব ভালো গলা, কিন্তু বাড়ির চাপ এসে গেছে কিনা তোকে বিয়ে করতে হবে। ঠিক, একদমই বিয়ে করতে হবে, সংসার সামলাতে হবে, সব ঠিক আছে, তা বলে তো আমি আমার নিজের স্বপ্নটাকে মেরে দিতে পারি না। তাহলে ছোট থেকে কেন করলাম? কিন্তু আমরা যে কালচারে থাকি, যে সমাজে থাকি, তুমি যে পয়েন্টটা তুললে খুবই মানে খুবই ভালো লাগার জায়গা। কারণ হচ্ছে যেটা বলে মা বাবা বিয়ে করে নে, বা সবথেকে কথা ফ্যামিলি যতটা সাপোর্ট করো, পাড়া প্রতিবেশী, এটা তোমার জন্য হয়তো এরকম ইফেক্ট হয়েছে। আমরা সেই প্রসঙ্গেই যাচ্ছি এখন, যে তুমি ধরো যেভাবে নিজেকে ওভারকাম করেছো বা যে লড়াইটা লড়ছো, লড়াই তো একটা লড়তে হয়েছে, কারণ তোমার ফ্যামিলি সাপোর্ট করছে, সারা জীবন পরিবেশটা আলাদা সাপোর্ট করছে, পাড়া প্রতিবেশী আলাদা সাপোর্ট করছে, সেই জায়গায় তুমি কিভাবে ডিল করেছো? এটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা আমি আমার আগের অনেকদিন আগে একটা ইন্টারভিউ ছিল, সেখানেও বলেছিলাম জিনিসটা।
পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন না প্রচুর মানুষ আছে দেখবে, যারা তুমি গিয়ে যদি বলো যে তুমি কি করো, আমি যদি বলি গান করি, তখন বলে যে গান তো করো বুঝি, আর কি করো, সঙ্গে কি করো, একদম মানে গানটাকে অ্যাজ আ প্রফেশন বা কোনো আর্টিস্ট একটা লাইনের প্রফেশন হতে পারে না। মানে এখন যদি আমি সরকারি চাকরি না করি, উইথ ডিউ রেসপেক্ট টু এভরি গভর্নমেন্ট এমপ্লয়ি, আমি যদি এখন কোনো সরকারি চাকরি না করি তার মানে আমার জীবনটা বৃথা, এটা কিন্তু নয়। তার সবচেয়ে বড় উদাহরণ আজকে মানে মানে সারা ভারতবর্ষে মানে যে হার্ট থ্রব অরিজিৎ সিং, সোনু নিগম, এদের তো দরকার হয়নি করার কিছু, কিন্তু এরা যে জায়গাটা ধরে রেখেছিল আজকে সেই জেদের বসে এদের কি কম বাধা এসছে? আজকে সমাজ বলবে যে আমার বাবাকে বহু মানুষে বলেছে, ছেলেকে কি করছিস, ছেলে গান করছে, এই করছে, জীবনে কি করবে, এই করবে সেই করবে। তো কোনো সময় বলে যে না আমরা অগ্নিবকে চিনি, অগ্নিবর সাথে আমাদের এই আলাপ আছে, তো তাহলে তোমরা সেই কথাগুলো তখন বলেছিলে কেন? আর যদি সেই কথাগুলোই বলে থাকো তাহলে এখন সেই কথাগুলো কেন বিদ্রোহ করে নিচ্ছ? না, এটা তো পার্ট না, এটা আমরা যদি এখানে আজ পর্যন্ত আমরা যাদের ইন্টারভিউ নিয়েছি বা যাদের সাথে কথা, ইভেন যারা আমরা নানা রকম পডকাস্ট বা নানা রকম সাকসেসফুল মানুষের স্পিচ দেখি, তাদের কিন্তু সবারই এই একই মন্তব্য থাকে যে অনেকে বলেছে যে ভাই কী করছি জীবনে, কী, কিন্তু সাকসেস হওয়ার পরই সেই লোকটাই বলে আমি ভাবছিলাম তুই কিছু করবি। একদমই। আশা করি এরকমটা তোমার সাথে ঘটেছে, এখনো ঘটে। এই বিষয়টা এটা একটু শেয়ার করো, এরকম যদি কিছু ইনসিডেন্ট মনে থাকে। হ্যাঁ, আমি নাম বলছি না, এরকম বহু মানুষ আমার জীবনে আছে, মানে টিল নাও আমার বাবাকে মাকে বলবো না যে খুব খারাপ কথা বলে বা বলে যে ছেলে কিছু করতে পারবে না, সেটা আগে কিছু মানুষ বলতো। এবং মানে এটা আমার বলতে খুব লজ্জাও লাগে যে আমার বহু টিচারও আছেন আমার লাইফে, স্কুলে, তাদের আমি জানি না কী কারণে তারাও অনেকে মানে বাবা মাকে ইনডিরেক্টলি অনেক উল্টোপাল্টা কথা বলেছিলেন, সেগুলো আলাদা ব্যাপার, আমি ওগুলো নিয়ে মাথা একদমই ঘামাই না এখন। কিন্তু এই যে বলছো পাড়া প্রতিবেশী, হ্যাঁ না, মানে আমার পাড়া থেকে কি বলে আমি এখন জানি না, কিন্তু অনেক এরকম রিলেটিভস আছে যারা উল্টোপাল্টা কথা এরকম নানান রকম বলে, এগুলোকে কী বলে, তো লোকে বলে যে ইগনোর করো। এবার ব্যাপারটা কি, আফটার অল তো তারা বাবা মা, এই কথাটা যখন তাদের কানে আসে তখন একটা মনে ভয় আসছে যে আমার ছেলে কি করবে, স্বাভাবিক। এবার আমার ছেলে কি করবে, এবার তাদের একটা এবার কি উল্টো মানে এন্ডে গিয়ে জিনিসটা আমার উপর আসে, তুই ঠিকঠাক করছিস, তুই এই করছিস, তুই কী করছিস, একটা টেনশন কাজ করছে সবসময়। টেনশন দিলে আমি বেসিক্যালি মনে করি টেনশন কোনো একটা জিনিস না, এমন একটা জিনিস তোমার মানে হওয়া জিনিসকে ক্যান্সেল করে দিতে পারে একদম। আর নেগেটিভ ভাইব এত খারাপ জিনিস মানুষকে শেষ করে দিতে পারে। তো সেই জায়গা থেকে আজকে আমি আমার বাড়িতে একটা কথাই বলি, মানে ইফ আই এম অনেস্ট, আমি যদি সৎ থাকি, আমার পরিশ্রম যদি থাকে, আমার মেহনত, আমার লাগান, এগুলো যদি থাকে, লেট দেম স্পিক, ওরা যা বলছে বলুক, আমাদের তো খাটাখাটনিটা করতে, আমাদের কাজটা করতে কোনো অসুবিধা নেই। জীবনে ডিপ্রেশনের সাথে কোনো ডিল করেছো? মারাত্মক পরিমাণে। কীরকম? তোমার কথা শুনে আমার ফিল হলো যে কিছু একটা এরকম ঘটেছে যার ফলে আমি হঠাৎ করে এই প্রশ্নে মাথা থেকে। দেখো, ডিপ্রেশন আমার লাইফে একটা বড় পার্ট, এবং সেটা নিয়েও বহু মানুষ মজা করেছে, বহু মানুষ বলবো না, গুটি কতক মানুষ মজা করেছে ডিপ্রেশনে। আমি মানে ডিটেলে তোমাকে বলছি না, আমার সাথে এখানে যে এসছে অজয়, ও কিছুটা জানে জিনিসটা। মানে আমি একবার মানে ডিরেক্টলি বা ইনডিরেক্টলি বলে সুইসাইড অ্যাটেম্পটও করেছিলাম। কেন করেছিলাম তার একটা কারণ, এখন যে তোমাকে যে দর্শনটা থেকে জিনিসগুলো বলছি, তখন সেই দর্শনটা আমার কাছে ছিল না, যে বাইরের মানুষের কথাটাই সব, বাইরের মানুষের কথাটা যে নিতে নেই সেটা আমাকে তারপরে বহু মানুষ বলেছে। তোমাদের এখানেই কদিন আগে এসেছিল সুকন্যা, হ্যাঁ, ওর সাথে আমার খুব ভালো সম্পর্ক। ও এই টাইমটাতে আমার বাবা মায়ের সাথে আমাকে মারাত্মক পরিমাণে সাপোর্ট দিয়েছে। মানে ও বোধহয় ওই টাইমটা পাশে আমার না থাকলে আমি আজকে বোধহয় তোমাদের সাথে এইভাবে বসে কথা বলতে পারতাম না। ইনফ্যাক্ট আমি কিছু সময় ভীষণ পরিমাণে মানে কিছু অ্যালকোহল অ্যাডিক্টেড এবং স্মোকিং অ্যাডিক্টেড হয়ে গেছিলাম, এবং সেই সময় কিন্তু দাঁড়িয়ে বহু মানুষ সেটাকে আমার সাথে এনজয় করেছে। ধর আমি একটা শো করলাম, শো করে কিছু ইনকাম হলো, তখন তারা বলছে চ একটু হোক। এবার তখন তো মাথার মধ্যে হেন তেন প্রকার আমার মাথার মধ্যে আছে যে কোনোভাবে আমাকে একটু শান্ত থাকতে হবে, কিছু আমার ভালো লাগছে না, ডিপ্রেস লাগছে, কিছু এই হচ্ছে না ওই হচ্ছে না, লোকের কথা এফেক্ট করছে। তো তখন আমার বাবা মা, আমার 2-1 বন্ধু, সুকন্যা, এরা মিলে মানে মারাত্মক পরিমাণে আমাকে সাপোর্ট দিয়েছে, এবং ওই সাপোর্ট আমি ওদের কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। ওই সাপোর্ট না থাকলে বোধহয় মানে এই যে ঘুরে দাঁড়ানোটা বলে, এই ঘুরে দাঁড়ানোটা আমার লাইফে একদমই থাকতো না। তো আমি ওর কাছে এবং আমার বাবা মায়ের কাছে, সবার কাছে মানে সমানে যে একটা প্রেশার, যে চেষ্টা করা হবে, বাবা বকছে, এদিকে কিন্তু দিনের শেষে এই কথাটা আমার বাবা বলছে যে না তুই পারবি। এই ব্যাপারগুলো ডিপ্রেশন থেকে বহুদিন হয়েছে, এবং তখন 2-3 জন, আমি নাম বলছি না এখন,
2-3 জন তখন ছিল মানে ডেলিবারেটলি আমায় পিঞ্চ করে গেছে এবং ঠাকুরের কাছে আমি অশেষ কৃতজ্ঞ যে তারা এখন আমার লাইফে নেই। বিশেষ করে 2-3 জন মানুষ তারা আমার লাইফে একদমই নেই এখন। আই এম গ্রেটফুল টু গড ফর দ্যাট থিং। এবং আমার মনে হয় কোনো নেগেটিভ জিনিসে না আমি বেশি দিন থাকতে পারি না, আমাকে কেউ কোনো মানে কী বলবো কোনো ইনভিজিবল পাওয়ার সেখান থেকে আমাকে টেনে নেয়। সেটা তোমার ইচ্ছা শক্তি, মানে যদি এক কথা আমরা বলতে একদমই। কারণ মানে আমি চাই, যেখানে ধরো আমার একটা খুব স্বভাব আছে, আমি আমার মানে যে পরম শত্রু তার সাথে আমি কোনোদিন মানে খারাপ ব্যবহার করতে পারি না, এটা আমার সমস্যা। কিন্তু আস্তে আস্তে যে সময়টা যেতে যেতে একটা জিনিস সেটা আমি ফিল করি, প্রচণ্ড ভালোভাবে মানুষ চিনতে পারছি আমি। হয়তো আজ থেকে 1 বছর কি 2 বছর আগে সেই মানুষ চেনার জায়গাটায় যেতে পারলে মানে হতো না এই ব্যাপারটা। আচ্ছা, তো এই যে সাপোর্টগুলো মানুষদের থেকে পেয়েছি, ডিপ্রেশন এরা, আমি তোমাকে মানে একদম সত্যি কথাই বলছি, আমি দেখো কিছু মানুষের স্বীকারোক্তিটা দরকার অবশ্যই। এবং এদেরকে তো আমি বলতে পারি না তুই আমার জন্য তুই আমার জন্য এটা করছিস, তুই কী খাবি বলে, এটা তো হতে পারে না, একদমই না। আমার চেষ্টাটা থাকবে আমি সেই মানুষের পাশে তার বিপদের সময় কিভাবে থাকতে পারছি। তো এই ডিপ্রেশনের সময়টা এই আমার বাবা মা সুকন্যা বা সব আরও 2-3 জন মানুষ, আমার একজন খুব কাছের মানে আঙ্কেল আছেন সুধীন্দ্রনাথ দাস, এরা পাশে না থাকলে মানে অসম্ভব ছিল ব্যাপারটা একটা। মানে আমার জীবনে আমি বলতে পারি 2020 শেষ থেকে 2022 শেষ অবধি মানে একটা ট্রমাটাইজড পিরিয়ড আমার মধ্যে গেছে। তার মধ্যে তার উপর আবার এই লকডাউন প্রোগ্রাম নেই, কিছু নেই, ঘরের মধ্যে বন্দি, একটা নক্কারজনক পরিস্থিতির মধ্যে দিয়ে গেছি আমি। এখন ঠাকুরের কৃপায় এইসব মানুষগুলো আমার জীবনের মধ্যে এসছে। আই এম গ্রেটফুল টু গড অ্যান্ড টু অলসো টু দেম যে এরা আমার পাশে ছিল এবং আশা করি মানে ভবিষ্যতেও মানে পাশে এরা থাকবে একদম। বিষয়টা কি যে সারা পৃথিবী তোমাকে যদি উল্টে দেয়, মানে আমি তোমার কথার সাথে, কিন্তু বাড়ির লোক বা কাছের লোক যদি একজন সাপোর্ট করে একদম সেটা মনে হচ্ছে অনেক বেশি বুস্ট করে ভীষণ। আমার মনে আমি বরাবরই দেখো তুমি যে কথাটা বললে একদমই ঠিক কথা, যেটাকে মানে খুব সহজে বলা যায় যে কোয়ালিটি ওভার কোয়ান্টিটি। একদম। আজকে আমার কাছে যদি আমি দেখি আমার কাছে 10 জন মানুষ, সবাই কোনো না কোনোভাবে আমাকে পিঞ্চ করছে, কোনো না কোনোভাবে আমায় ঠকাচ্ছে, আমার তো ওই অত সংখ্যক যে আমি তো বলে আনন্দ পাওয়া ছাড়া আমার কোনো উপায় নেই যে আমার পাশে 10 জন আছে। সেখানে যদি আমার পাশে 3 জন থাকে, এই যে আমার সাথে অজয় আমার বন্ধু যে এসছে আজকে একটা ছুটি নিয়ে এখানে এসছে, ওর তো কোনো দরকার ছিল না। এই সাপোর্টগুলো পাওয়া কাছের মানুষদের থেকে, বা ওকে আমি যেখানে বলি আমার সাথে করে যায়, ওর নিজের নানান রকম কাজের ক্ষতি করেও আমার যে সব মিউজিক ভিডিওগুলো আছে, ও বেসিক্যালি আমার মিউজিক ভিডিওর ম্যাক্সিমামই ও শ্যুট করে, ও একজন মানে সিনেমাটোগ্রাফার বেসিক্যালি। তো ওর সাথে কাজ বা এই যে আমার সার্কেলটা কিন্তু অনেকে ভাবে হয়তো, তো যে অনেকে বলে আমাকে তুই তো গান গাছ, এত লোকের সাথে চেনাশোনা তোর এত সেই, তা এত কম লোকের সাথে মিশিস কেন, বাড়ি থেকে বেরোস না কেন? এটাই হচ্ছে ব্যাপার যে আমার সার্কেলটা খুব ছোট এবং এই সার্কেলের মধ্যে আমি তোমাকে খুব গ্যারেন্টি দিয়ে বলতে পারি 5-6 জন আছে। আমার হোয়াটসঅ্যাপে যদি 500 জনের কন্ট্যাক্ট থাকে, তার মধ্যে আমার রেগুলার বেসিসে অন্তত খুব বেশি হলে 4 থেকে 5 জনের সাথে রেগুলার বেসিসে কথা হয়। কারণ আমার যেখানে ভাইব ম্যাচ না করে বা আমি যেখানে মনে করি যে এখান থেকে খুব নেগেটিভ রে আসছে, আমি সেখানে থাকতে পারি না। আচ্ছা, যারা তুমি একটা সেগমেন্ট পার করেছো ডিপ্রেশনের, জীবনে একটা কঠিন সময়, প্রত্যেকটা মানুষের মধ্যে থাকে, মানে একটা পার্ট থাকে যে খুব টাফ সময় দিয়ে কাটাতে হয়। যারা পারে তারা এগিয়ে যায়, একদম জীবনে সাকসেস হয়। যারা পারে না তারা অ্যাভারেজে থাকে, আবার কিছু মানুষ মানে শেষও হয়ে যায়, এমনও আছে। তো যারা অলরেডি হয়তো এই ফেজগুলো দিয়ে মুভ করে বা যাচ্ছে, তাদের জন্য তুমি কী বলবে যে তারা কীভাবে, কারণ দেখো তোমার জীবনে 2-4 জন আছে যারা তোমাকে সাপোর্ট করে, যার ফলে তুমি ওভারকাম করতে হবে। জীবনে অনেক মানুষ যাদের নেই, থাকে না, তাদের জন্য বা যারা ডিপ্রেশন অলরেডি আছে তাদের জন্য তুমি কীভাবে বলবে তারা কীভাবে ওভারকাম করতে পারে বিষয়টাকে? দেখো, আর্টিস্ট লাইনে থাকলে, গান বাজনার জগতে বা যে কোনো কালচারাল ফিল্ডে থাকলে একটা না একটা পয়েন্ট অফ টাইমে ডিপ্রেশন আসতে বাধ্য, সবার আসবেই, এটা আটকাতে পারবে না কেউ। এবার যেহেতু আমি জিনিসটাকে ফেস করেছি, মানে সেহেতু এই জিনিসটা বলতে পারি যে দ্যাট ইজ নট দ্য সলিউশন। কারণ ওটা তুমি করছো মানে আজকে আমি যে 3-4 জন মানুষের কথা বললাম যারা আমার পাশে মানে ওতপ্রোতভাবে জড়িয়েছিল, নানান রকম তাদের প্রতিও খারাপ সিচুয়েশনে থাকা সত্ত্বেও তারা আমার পাশে যেভাবে ছিল,
তাদের কাছে কিন্তু একটা বড় একটা মানে সারা জীবনের কষ্টের কারণ হয়ে যেত যে এ ডিপ্রেশনে আছে, আমি এর জন্য কিছু করতে পারলাম না। সেই অধিকারটা কিন্তু আমার নেই কোনো মানুষকে একটা মানে অনির্দিষ্ট একটা মানে জীবনের টানাপোড়েনের মধ্যে ফেলে দেওয়ার। ঠিক। তো আমার মনে হয় সেইখান থেকে দেখতে গেলে সুইসাইড ইজ নট, ডিপ্রেশন আসবেই। আর আমার মনে হয় মানুষ সাকসেসফুল তখনই হয় যখন এই ডিপ্রেশন থেকে বেরিয়ে কোনোভাবে প্যাঁচ কাটিয়ে রাস্তাটা পেয়ে যায়। যে ডিপ্রেশন থেকে, আমি বলছি না ডিপ্রেশন থেকে বেরিয়েই কেউ সাকসেস পেয়ে যাবে, সেটা সম্ভব নয়, একদমই হতে পারে না। ডিপ্রেশন থেকে বেরিয়ে গানের জগতে অরিজিৎ সিং ফেম গুরুকুলে যখন গেছিল, হাউ হাউ করে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল পদ্মা ওয়াটকারকে জড়িয়ে ধরে। তো এবার অরিজিৎ কী করেছিল, ও কিন্তু ওখানে আমার মনে আছে এটা খুব খারাপ হয়েছিল, ওর সাথে একটা অ্যাঙ্কার ওখানে বলেছিল যে এখান থেকে তুমি জিয়াগঞ্জ চলে যাচ্ছ, মুর্শিদাবাদ চলে যাচ্ছ, আস্তে আস্তে আলোটা নিভছে দেখতে পাচ্ছ। তারপরেই কাট টু সিনে দেখাচ্ছে অরিজিৎ সিং ওই 1 লাখ লোকের মধ্যে স্টেজে ঢুকছে। আমি লিখে দিতে পারি ও যা ইমোশনাল ছেলে, মানে এককালে তোর সাথে আমার একটু কথাবার্তা হতো, ও যেরকম লেভেলের ইমোশনাল ছেলে, ও ডিপ্রেশন এসছে আসতে বাধ্য। এবার ওই যে ডিপ্রেশন আসা থেকে আজকের যে অরিজিৎ সিং, আজকে যে মানুষটাকে একবার দেখার জন্য, মানুষটাকে একবার ছোঁয়ার জন্য কোটি কোটি লোক পাগল, আমার মনে হয় এইটা এর চেয়ে বড় পাওনা কিছু হতে পারে না। ও হয়তো আজকে কয়েকশো কোটি টাকার মালিক অরিজিৎ সিং, কিন্তু ও যে আজকে দাঁড়ালে 50টা মানুষ কি 50 লাখ মানুষ পাগলোর জন্য মানে হাহাকার করছে, কি করে দেখবো, এটার চেয়ে বড় সাকসেস আমার মনে হয় কিছু হয় না। তো ডিপ্রেশন একটা পয়েন্ট অফ টাইম অবধি থাকবেই। অনেক মানুষ আছে নার্ভের ওষুধ খেয়ে ফেলে, অনেক মানুষ আছে, যেমন আমি তোমাকে বললাম অ্যালকোহলের মধ্যে আমি ভীষণভাবে ডুবে গেছিলাম, স্মোকিংয়ের মধ্যে ভীষণভাবে ডুবে গেছিলাম। তো এগুলো সুকন্যা আমাকে বলে আমার বাবা মা বলে আমাকে রীতিমতোভাবে ছাড়িয়েছে। মানে তখন এবার অনেকে বলে যে এটা ছাড়ালাম তোকে বা ছাড়তে বললাম, তোর কোনো অসুবিধা হয়নি তো? প্রথম খুব রাগ হতো, পরে দেখলাম যে না, এই মানুষগুলো যেহেতু আমি ডিপ্রেশন থেকে বার করছে, তার মানে কিন্তু এরা আমাকে ভালোর জন্য জিনিসটা বলছে, একটু করে দেখি না কী হয়। কি আসলে ব্যাপারটা কী বলো তো, আমাদের মধ্যে না আজকালকার যুগে যেটা সবচেয়ে বড় অভাব, মানুষকে বিশ্বাস করা। খুব আমি বলবো না এটা সব মানুষের দোষ, বিশ্বাস করাটা একটা মানে বিশ্বাস করতে না পারা, এবং বিশ্বাস করতে না পারা এই কারণেই কোনো না কোনো জায়গা থেকে তার আঘাত খেয়েছে, ঠকে যাওয়া। ঠিক তাই। তো এই বিশ্বাসের জায়গাটা থেকে গুটিকতক মানুষকে, এবার দেখো এইটা লাখের ব্যাপার যে কে তোমার জন্য করবে, আদৌ কেউ করবে কি না। ঠিক ওটাই বললাম যে যারা অলরেডি ডিপ্রেশন, যাদের তোমার যে সাপোর্ট টিমটা বা সাপোর্ট লোকজন ছিল, তাদেরও যাদের নেই, তারা কী ব্যবহার করবে। আমি সেই প্রসঙ্গেই ছিলাম পুরো বিষয়টা, যে সবাই তো এই জায়গাটা সাপোর্ট নাও করতে পারে। তুমি যে এইমাত্র কথাটা বললে, একদমই, তখন সে কী করবে? তখন কি শুধু তার ফোকাসের উপর থাকবে, না ডিপ্রেশনটা কী হবে? দেখো ফোকাস আমার মনে হয় আমি যেটা করি বা করেছিলাম বলতে পারি, আমি ওটা হওয়ার সময় 3-4 দিনের জন্য পাহাড়ে চলে গেছিলাম একা। আচ্ছা। এবং সেটা কিছু ছেড়ে, হ্যাঁ, বাড়িতে কাউকে না বলি। আচ্ছা। মানে বাড়িতে জেনেছিল আমার যাওয়ার 2 ঘন্টা আগে, আমি আমার ব্যাগ গুছিয়ে নিয়ে একা চলে গেছিলাম। নর্থ বেঙ্গলের দিকে এক জায়গায় গেছিলাম, প্রচণ্ড একটা, আমি ভীষণ পাহাড় ভালোবাসি। এবং সেখানে গিয়ে কিচ্ছু করিনি, জাস্ট 3 দিন গিয়ে ওখানে চুপচাপ বসেছিলাম, এবং মাথার মধ্যে এমনও চিন্তা এসে গেছিলাম এখান থেকে ফিরবো না। এবার লোকে বলতে পারে, অনেক মানুষ বলতে পারে তোর পেটের টান পড়লে তুই ঠিক ফিরবি। শোনো, যারা আমার মনে হয় শিল্পী হয় না, তারা প্রচণ্ড পরিমাণে জেদি হয়, কিন্তু তারা একটা জায়গা অবধি না পেলে, মানে ওই সিংহের মতো ব্যাপারটা কিরম বলো তো, মানে খিদে পেয়েছে, মানে মাংস না পেলে খাবো না, তবু ঘাস খাবো না, মরে যাবো আমি, এরকম একটা ব্যাপার এসে যায় শিল্পীদের মধ্যে। কিলার ইনস্টিংক্টে যখন আমি কিছু পাচ্ছি না, ডিপ্রেশনটা কোনোভাবে আমাকে গ্রাস করে নিয়েছে ডিপ্রেশনটা, আমি কোনোভাবে বেরোতে পারছি না, নেচারও আমাকে কোনো উত্তর দিচ্ছে না, কাছের মানুষরা কোনো উত্তর দিচ্ছে না, একের পর এক লোক মানে উল্টোপাল্টা কথাবার্তা বলে যাচ্ছে। তো অটোমেটিক্যালি এবার দেখো, এবার আমি আজকে পাহাড়ে গিয়ে একটা সাময়িক রিলিফ পেয়েছি, এবার সবার তো সেটা হতে পারে না। একদমই একদম। কিন্তু আমি বলবো ডিপ্রেশনের সময় যদি আসে, যেহেতু এই সময়টাকে মানে পেরিয়ে আসতে পেরেছি, এইটুকু বলবো যে ওই সময়টা তো সম্পূর্ণ সারা জগৎ ভুলে গিয়ে নিজেকে সময় দাও। নিজেকে সময় দাও, এবং দরকার হলে নিজের সাথে নিজের সময় কাটাও, নিজের কি ভুল, নিজের কি ঠিক, নিজে একা রেস্টুরেন্টে গিয়ে বসে খাও, নিজে একা সিনেমা হলে চলে যাও, নিজে দরকার হলে যেখানে মানে সৎ পথে যা করার করো, নিজেকে সময় দাও, তখন জগৎ সংসার কেউ না। এবার ওই করতেই দেখবে মানে সময় পেরিয়ে, এবং ভগবান না দেখে কোথাও। ঠিক তাই।
যে তুমি কতটা জেনুইন তোমার কাজে, তোমার চাহিদা। তুমি আজকে দেখছো যে তুমি আজকে সত্যিই ডিপ্রেসড, নাকি তুমি লোকের কাছ থেকে নিজের ফেলিয়ারটাকে ঢাকার জন্য বলছো আমি ডিপ্রেসড। দুটো কিন্তু ডিফারেন্ট, আলাদা, একদম একদম। এবং খুব দামি কথা বললে এটা, যে অনেকে ভাবে যে ভাই মানে যে কথাটা বললে তুমি, যে সত্যি চারিদিকে আঘাতেও জর্জরিত, নাকি নিজের ভুলটাকে আটকানোর জন্য বাকি মানে বাকিদের কে উপরে তুলছে, মানে বিষয়টা এরকম হয়, ঠিক তাই? তো সেই সময় আমার মনে হয় না কোথাও না কোথাও না কী বলে তো, মানে তুমি সৎ থাকলে কোথাও না কোথাও অন্ধকারেও তোমাকে ভাতের থালাকে এগিয়ে দেবে। তো সেরকম মানুষ জীবনে চলে আসে, এবং আমার মনে হয় সুইসাইড করাটা আলটিমেট সলিউশন নয়, ভালো সময় আসতে বাধ্য। সে তো যে যদি সুইসাইড হলো তো সে তো চলেই গেল, একদমই কি থাকছে জীবনে, একদমই। তো ওটা আমার মনে হয় কোনো সলিউশন হতে পারে না। ওটা একটা নিজেকে আলটিমেটলি কষ্ট দেওয়া, নিজের প্রতি, এবং সবচেয়ে বড় কথা নিজের কাছের মানুষদের প্রতি proচণ্ড পরিমাণ ইনজাস্টিস করা। তুমি বললে অরিজিৎ সিং এর তোমার কথা হয়েছে, হ্যাঁ, মানে বেশ কতবার কথা হয়েছে, বা তুমি হয়তো পার্সোনালি চেনো তাকে, তাই তো? বিষয়টা কি এটা বলো, যেহেতু অরিজিৎ সিং এর কথা শুনে একটা ফিলিংস আছে সবার প্রতি, তো সেখান থেকে তুমি তার সাথে কথা বলেছো বা তোমার একটা রিলেশন ছিল, বিষয়টা? দেখো, অরিজিৎ সিং এর ব্যাপারে মানে ব্যাপারটা, এটা আমাকে অনেকে জিজ্ঞেস করেছিল, আমি কিছু কারণে বলতে পারিনি, বাট এটাই আমি ফার্স্ট টাইম এখানে বলছি, যে ওর সাথে ও যখন প্রথম সম্ভবত ফিরলে আয়া দিল গানটা করে, তখন এখানে কলকাতায় এসেছিল। আচ্ছা। তারপরে কলকাতায় এলে, আমি জায়গার নাম বলছি না, ও সাউথ কলকাতায় একজন বিশিষ্ট একজন শিল্পীর বাড়িতে এসে ম্যাক্সিমাম থাকে ও, একজন কবির বাড়িতে। আচ্ছা। তো যাই হোক, তো ওখানকার সূত্রে, একজনের সূত্রে আমার ওর সাথে আলাপ হয়। একদম মানে একটা ঢলা হাফ হাতা গেঞ্জি, ও যেরকম থাকে একদম ক্যাজুয়াল একটা পরে, তখন দাড়ি ছিল না, তখন ক্লিন শেভ করা, সবে এসছে, এরকম করে গিটার বাজিয়ে গান গাইছে। তখন থেকেই কিন্তু ওর মানে সিম্পলিসিটিটা এত পরিমাণে বোঝা গেছে, যে ওর মানে বোঝা যেত যে একটা ছেলের মানে ধ্যান জ্ঞান কীভাবে শুধু গান হতে পারে। ওকে তুমি যদি বলো যে বাজারে আলুর দাম কত, বলতে পারবে না, আমি লিখে দিতে পারি, বলতে পারবে না। ও এমন একটা ছেলে না, যার মাথার চুল থেকে পায়ের নোক অব্দি গান। ওকে যদি বলা হয় তুমি 1 মাস গান করানো, মরে যাবে, ও সিম্পলি মরে যাবে, পারবে না থাকতে। মানে তো সেইখান থেকে মানে যখন ওর নাম্বারটা আমার কাছে ছিল তখন, এখনকার নতুন নাম্বারটা আমার মনে হয় সম্ভবত নেই, তাও দেখতে হবে। পুরোনো নাম্বারটা যখন ওর ছিল, তখন একদিন আমাকে আমি 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 এমনি একদিন রাতে হোয়াটসঅ্যাপ করেছিলাম যে দাদা ভালো আছো, চিনতে পারছো তো? হ্যাঁ, কথা হচ্ছে। বলছে হ্যাঁ বল। তখন বলছি যে কীভাবে একটু সুযোগ পাবো, একটু বলো, একটু যদি গাইড করো। তো আমি পরপর 3খানা ইনস্ট্যান্ট, 3খানা পরপর ভয়েস মেসেজ পাঠায়, 3খানা। এবং আমার কিছু খুব কাছের যারা আছে, তারা কয়েকজন শুনেছে সেই ভয়েস নোটটা। এবার যথারীতি মানে এটা তো খুব আশ্চর্যের ব্যাপার, শুনে বিশ্বাস করতে চাইছে না। এবার আমি তো বিশ্বাস করতে পারছি না। এবার ওর গলার টোন, এটা বুঝতেই পারবে, একটু ভাঙা একটা হাস্কি গলার টোন। তো শুনেছে। তো আমি যেহেতু নিজে CCRT ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার, তো ও CCRT ন্যাশনাল স্কলারশিপ হোল্ডার ছিল, সেটা শুনলো। সেটা শুনে খুব আপ্লুত হলো, এবং খুব না মানে দাদা সুলভভাবে গাইড করেছিল আমাকে। অনেকের থাকে কী বলো তো, এখনও আছে সেটা, আমি গান গাইতে অন্য কেউ গান গাইলে উঠতে দেবো না তাকে। এই মেন্টালিটিটা বহু মানুষের আছে, কিন্তু থাকে। এটা কলকাতাতে ভরে ভরে বাঙালিদের বলা যে আমরা নাকি কাকড়া, যে সামথিং কিছু, যাই হোক, হয়তো অনেকে খারাপ লাগবে কথাটা। না, যেটা ফ্যাক্ট সেটা ফ্যাক্ট। কারণ আমি জানি না, আমাদের ইন্ডাস্ট্রিতে বহু শিল্পী আছে, তাদের প্রচুর কিন্তু এই মুহূর্তে এই বাংলা ইন্ডাস্ট্রিতে প্রচুর মানুষের কিন্তু এক্সিস্টেন্সের ভয় আছে, সার্ভাইভালের বহু মানুষের ভয় আছে। তারা কিন্তু এখন স্টলওয়ার্ডস এক একজন। তো অরিজিৎ সিংয়ের আসলে কি বলো তো, আমি যদি জানি আমার মধ্যে কি আছে, আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওর থেকে 2টো কাজ নিলাম, 3টে কাজ নিলাম, ওকে তো কোনোদিন রিপ্লেস করতে পারবো না, কখনোই না, সেটা সম্ভব নাকি? যেমন ও কোনোদিন, আমি রিসেন্ট ওর একটা পডকাস্ট শুনছিলাম, বলছে যে এখনকার ছেলেরা সবাই অরিজিৎ সিং হতে চাইছে। সেই ছেলেটা 1 নম্বর হয়ে এখন বলছে যেমন আমাদের ইচ্ছে ছিল আমরা সোনু নিগম হব। এটা ও বলছে, অরিজিৎ সিং মুখে বলছে নিজে, যে আমাদের ইচ্ছে ছিল আমরা সোনু নিগম হব। তো সামাহু তারপরে আমি 2-1টা কনসার্টও দেখেছিলাম। আর এখনকার কনসার্টগুলোতে যাওয়া হয় না, তার কারণ অ্যাফোর্ড করা সম্ভব নয়। আর ও যেরকম মানের শিল্পী, আমি এখন আরেকবার এটা বলতে বাধ্য হব মিডিয়াতে, যে এখনও কিন্তু অরিজিৎ সিংকে চেনা ভারতবর্ষের মানুষের প্রচুর বাকি আছে। অরিজিৎ সিংয়ের মানে হাফ আমরা দেখেছি, মানে এত কোয়ালিটির মধ্যে ওর হাফ আমরা দেখেছি, এখনও হাফ ওর বাকি আছে। আমি বারবার বলছি, ওর মতো টোটাল একটা মিউজিশিয়ান যাকে বলে,
ও দারুণ গিটার বাজায়, ও দারুণ পিয়ানো বাজায়, দারুণ প্রোগ্রামিং করে, দারুণ সাউন্ড ইঞ্জিনিয়ারিং করে, গান তো ছেড়েই দাও, দারুণ কম্পোজিশন করে, কি বাকি রইল আর? ওয়ান ম্যান আর্মি। এবং সব কটা দুর্দান্ত করে, এটাতে একটু কম ওটাতে একটু বেশি নয়, কিন্তু এর জন্যই অরিজিৎ সিং, তাই না? মানে এত পারফেকশন বলে, মানে ওকে তুমি কোনো দিকে ধরে রাখতে পারবে না। এবং ওর তো মানে রিসেন্টলি ইচ্ছা আছে ও মিউজিক ডিরেক্টিংয়ের লাইনেও যাবে রিসেন্টলি, পডকাস্টটা শুনছিলাম, হ্যাঁ যাওয়ার ইচ্ছা আছে। তো ওর ব্যাপারে তুমি না কি বলো তো, ওটা খুব একটা মিস্ট্রিয়াস মানুষ, কিন্তু আবার খুব সহজ। ওকে মানে ব্যাপারটা কি বলতো, ওকে ধরা যায় কিন্তু ওকে ছোঁয়া যায় না, হচ্ছে এরকম একটা মানুষ। একদমই তাই। এবার আমরা তোমাকে একটু ধরার চেষ্টা করি। তোমার প্রথম স্টেজ প্রোগ্রাম কত বছর বয়সে? আমার তখন 8 বছর বয়স, আমি দিল্লিতে প্রোগ্রাম করেছিলাম একটা গ্রুপের সাথে, রবীন্দ্রসঙ্গীতের প্রোগ্রাম আমার মনে আছে। তখন আমার 8 বছর বয়স, আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, ওটাই আমার ফার্স্ট স্টেজ প্রোগ্রাম। এবং ওটা গ্রুপের সাথে হয়েছিল একটা সিঙ্গেল প্রোগ্রাম বলতে, আমি ফার্স্ট স্টেজ প্রোগ্রাম করি তখন আমার বয়স 16 বছর। এবং সেটাও দিল্লিতেই হয় পুজোর সময়। আচ্ছা, দিল্লিতে পুজোর সময় আমি কোনো বছর পুজোতে কলকাতায় থাকতে পারি না। এবং সত্যি কথা বলতে, এটা অনেকের হয়তো মানে অপছন্দ হবে কথাটা, আমি কলকাতায় পুজোর সময় না আমার ঠিক আমি ঠিক ওই ভাইবটা, মানে এত কলকাতায় না, আর ভিড়টা তো ক্রিয়েট করা হয় কলকাতায়, যা ভিড় হয় তার থেকে বেশি ক্রিয়েট করা হয়। আর আমি কারণ মানে যে বছরে প্রোগ্রাম বন্ধ হয়ে গেল কোভিডের কারণে, সে বছর কলকাতাতে থাকতে হয়েছিল, মানে সে বছর থেকে গত বছরের সপ্তমী অষ্টমীগুলো মনে পড়ছে একটা একটা করে। মানে মানে রীতিমতো ভেতরে জ্বালা ধরছে যে কবে আবার ওই জায়গা থেকে, কারণ আমাদের দেখো, আমার কাছে মানে সব মিউজিশিয়ানদের কাছেই আমার মনে হয় এটা, আমার কাছে নেশা এই মুহূর্তে যদি বলে সাউন্ড, স্টেজ বা স্টেজে উঠলে এই মানে অডিয়েন্সের নির্ভেজাল হাততালি, চিৎকার, এই জিনিসগুলো, এগুলোর তো কোনো বিকল্প হয় না। এবং এই জিনিসগুলো যে এইগুলো আমাদের কাছে একটা নেশা, কারণ অডিয়েন্স যারা বসে থাকে ওই মুহূর্তে, কি সবসময় বলো, যখন আমরা প্রফেশনালি জিনিসটা করতে যাই, তারাই কিন্তু আমার কাছে ভগবান। একদমই। তো আমার 16 বছর বয়সে প্রথম শুরু হয়েছিল। আচ্ছা। এবং তারপর থেকে মুম্বাই, কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর, পুনে, মোটামুটি ইন্ডিয়ার মধ্যে হায়দ্রাবাদ বাদে বাকি কটা জায়গা মোটামুটি কভার করা হয়ে গেছে। আচ্ছা অমনিব, আর্টিস্টদের সাথে লাভ একটা মানে লাভ লাইফের একটা বিশাল মানে সম্পর্ক থেকেই যায় প্রত্যেকেরই, কম বেশি শোনাই যায়। কেউ আঘাত পায়, কেউ সঙ্গে নিয়ে এগোয়। তোমার ঘটনাটা কি? দেখো, এটা খুব কন্ট্রোভার্সিয়াল একটা ব্যাপার, তার কারণ অবভিয়াসলি আমি বলবো না যে আমার জীবনে কেউ নেই। আচ্ছা, আমি হয়তো এই মুহূর্তে নামটা বলতে পারছি না বিশেষ কিছু কারণে। ঠিক। মানে এটুকু বলতে পারি, আমার দেখো, আমার যেহেতু সব কিছু রিলেটেড বা সব কিছু লিঙ্ক হয়ে যায় গানের সাথে, সেই মানুষটা ছাড়া কিন্তু মানে এই মুহূর্তে আমার অন্যতম গানের বড় সাপোর্ট সেই মানুষটা। এইটাই, এই বিষয়টাই আর কি, গানের অন্যতম বড় মানুষ, বড় সাপোর্ট যে আমার ওই মানুষটা। এবং প্রতিনিয়ত রেয়াজ ঠিকঠাক করছি কিনা, এবং এই সম্পর্ক বলো বা এই সব নিয়ে অনেকের অনেক মতামত, আমার জীবনে অনেক মানুষের মতামত। বাবা মা জানে কিছুটা কানাঘুষো, এবং আমার মনে হয় আমি যতই না বলি, বাবা মারা সব বোঝে, একদম সব বোঝে। ঠিক। তো সেখান থেকে দাঁড়িয়ে সেই মানুষটার সাপোর্ট এই মুহূর্তে আমি এত পরিমাণে পাই। ধরো আমি আজকে দিনে মানে কখনো সিগারেট খেলাম, কেন সিগারেট খেয়েছি, সিগারেট খেলে আমার সাথে কথা বলা যাবে না। এবার তখন কিন্তু অনেকে মনতে পারে ও বাবা ডমিনেট করছে, ব্যাপারটা কিন্তু ডমিনেটের জায়গায় নেই। কেয়ারিং কী বলো তো, আসলে সিগারেট তো এই মুহূর্তে দাঁড়িয়ে সিঙ্গারদের জন্য একটা বিষ, সব মানুষের জন্যই। তো সেইটা যাতে না খাই হেন তেন প্রকারে, সেটা আমার থেকে ছাড়ানো। ড্রিঙ্ক যাতে একদমই না করি, সেটা হেন তেন প্রকারে আমার থেকে ছাড়ানো। এবং মানে সেক্ষেত্রে দাঁড়িয়ে মানে খুব একটা সাপোর্টিভ, এই সাপোর্টের জায়গাটা না, আমি তোমার কথা তখন আরেকবার যেটা বললাম, বারবার একটা কথাই বলবো, এই সাপোর্টের জায়গাটা কিন্তু এই 2-3 জন মানুষের থেকে আমার হিউজ পরিমাণে, মানে সাংঘাতিক পরিমাণে যে প্রথম থেকেই আছে, লড়াইয়ের প্রথম থেকেই আছে, মানে যে সময় ডিপ্রেশন ছিলে, যে সময় হ্যাঁ ডিপ্রেশনের সময় থেকে আছে আমি বলতে পারি। কারণ এটা অল টুগেদার মানে সে আমার ওই সময়কার মানে আমি আবারও বলছি, ওই 2000 যে সময়টা বললাম, ওই টাইমটা কিন্তু আমার জীবনের এখন অবধি ওয়ান অফ দ্য বলবো না, মানে সবচেয়ে খারাপ সময় গেছে। তো সেই সময়টাতেও যে মানে ওই রকমভাবে পাশে ছিল, ওই রকমভাবেই সাথ দিয়েছে, ওই রকমভাবেই সঙ্গ দিয়েছে, তা আজকে যতটুকু ভালো হোক সেটার কৃতিত্ব তো তারও কিছুটা থাকে, কারণ তার সেই অবদান আমি কখনো অস্বীকার করতে পারবো না।
এবং সময় এলে মানে জনসমক্ষে তাকে আলাপ করিয়ে দেওয়ার দায়িত্বটাও আমার। এবং আবারও বলছি, দেখো অনেকে ভাবে যে এইসব কিছু থাকলে যারা মিউজিক কেরিয়ার করে বা কিছু করে তারা ডিস্ট্র্যাক্ট হয়ে যায়। এটা কিন্তু আমার সম্পূর্ণ ভুল ধারণা। যদি তোমার ইচ্ছে থাকে, যদি তোমার ডেডিকেশন থাকে না, আর যদি তোমার লাইফ ম্যানেজমেন্ট, টাইম ম্যানেজমেন্টটা ঠিক করে করতে পারো লাইফে, কোনো কিছু খারাপ হতে পারে না। একদমই তাই। আর যদি এরকম কেয়ারিং পাওয়া যায় যে খারাপ হ্যাবিটগুলো তোমাকে একদমই কারণ এর আগে আমার বলতে কোনো লজ্জা নেই, এগুলো বলাটা উচিত। এর আগের আমার একজনের সাথে যার সাথে সম্পর্ক ছিল আগের, আমি কারোর দোষ দিচ্ছি না, কিন্তু আমার সামহাউ তখন, এখন তাহলে মনে হতে পারে যে তখন মনে হয়নি কেন, এখন কেন মনে হচ্ছে। ওই যে বললাম লাইফের দর্শনটা তো সবসময়, আজকে আমার ক্লাস 5-এ যে দর্শন ছিল বা এখনকার দর্শনটা তো ক্লাস 5-এ থাকা সম্ভব নয় কখনো। তো তখন নানান রকমের নেশার দ্রব্য, নেশার জিনিস, আমি বলছি না যে দেখো নেশা কাউকে কিন্তু ধরিয়ে দেওয়া যায় না যতক্ষণ আমি নিজে চাইছি, কিন্তু তাও এই যে ছাড়তে হবে, ছাড়ানোর যে জোরটা, মানে ছাড়তে হবে, না ছাড়লে কিন্তু কথা বলবো না, এই করবো না, সেই করবো না, আলটিমেটলি হয়তো সে কথা না বলে থাকতে পারবে না, কিন্তু এইটা বলা যাতে আমি জিনিসটা হেনতেন প্রকারে ছাড়ি। তো এইটা এর আগে আমার সম্পর্কে আমি মানে জানি না কেন আমার দুর্ভাগ্য খুঁজে পাইনি, এবং এর মানে আমার কাছে সেই সব জিনিসগুলো, মানে নেশার দ্রব্য বলো বা জিনিসগুলো নিয়ে আসা হতো আমার কাছে দিনের পর দিন। তো তখন হয়তো মনে হতো একটা খুব আনন্দ হচ্ছে, হই হুল্লোড় হচ্ছে, কিন্তু দেখলাম যে লং রানে আমার ক্ষতিটা হয়ে যাচ্ছে। দিনের শেষে তো খারাপটা খারাপ, ভালোটা ভালো থেকেই যায়। একদমই, কারণ দেখো আমার মনে হয় যে তোমার প্রেমিকা হবে একটা ছেলের কাছে, যে তোমার প্রেমিকা হবে বা যে তোমার মানে শুভাকাঙ্ক্ষী হবে, তার মধ্যে কিন্তু অনেকটা থাকে, মানে আমার ব্যক্তিগত সম্পূর্ণ ধারণা, কার কী মত আমি জানি না, তার মধ্যে অনেকটা থাকা দরকার একটা মাসুলভ আচরণ। ঠিক, যে কতটা তোমাকে, তার মানে কি এটাই যে সবসময় তোমাকে সব কিছুতে গাইড করছে, সব কিছু, তোমার তো নিজেরও একটা বক্তব্য, চিন্তাভাবনা থাকতে পারে, নিজের সে থাকতে পারে। কারণ আজকালকার সমাজে দাঁড়িয়ে একটা ছেলে একটা মেয়ের প্রতি ডমিনেশন প্রচুর বেড়েছে, এবং মানে আমার কথায় তোমাকে করতে হবে, আমি যেটা বলবো সেটা করতে হবে, রাত 10টার পর ফোন অফ রাখা যাবে না, এরকম আমার জীবনে প্রচুর আছে। আমি তোমাকে ভিডিওটার শেষে ক্যামেরার ওপারে গিয়ে কয়েকজনের পরিচয় দেবো। রাত 10টার অদ্ভুত ডিমান্ড আমি দেখি, এগুলো অবাক হয়ে যাই দেখে। আজকে 2024-এর যুগে দাঁড়িয়ে যেখানে তুমি কম্পিউটারে টাইপ করছো, সেখানে দাঁড়িয়ে তুমি তোমার এই মতামতগুলো, যে রাত 10টার পরে ফোন সুইচ অফ রাখা যাবে না, আজকে কোথাও গেলে তোমাকে একটা আমার পারমিশন নিয়ে যেতে হবে, আজকে তোমাকে কিছু একটা খেলে আমার পারমিশন নিয়ে খেতে হবে, এটা তো হতে পারে না। তার মানে কি, আমি সব কিছু কন্ট্রোলের মধ্যে রাখতে চাইছি। আমি তো কেউ, মানুষ তো আর কারোর প্রপার্টি হতে পারে না কোনো দিন, এটা একমাত্র বাবা মা করতে পারে, অন্য কেউ তো এই জিনিসটা একদমই করতে পারে না। তো এই সব জিনিস, সব টালমাটাল পজিশন, হ্যানা ত্যানা, এইসব জিনিসগুলোকে ও এত সুন্দরভাবে আমাকে গুছায় জিনিসগুলোকে। এবং যেটা আমি আবারও বলছি, আমার ফ্যামিলির, আমার ওয়েলবিশার সবার একটাই কনসার্ন, আমার গান। তো এই গানের মধ্যে আমি ওর থেকে যে সাপোর্টটা পাই, আমার তারপরে ওর থেকে কিছু, সত্যি কথা বলছি, চাইবার নেই আর কিছু। বেশ, যখন চাইবার নেই, আমাদের চাওয়ার আছে, সেটা হচ্ছে নেক্সট, হয়তো শেষের দিকে আছি আমরা, যাওয়ার আগে ওকে ডেডিকেট করে তোমার গলায় একটা ছোট্ট দুটো লাইন যদি বলো আমাদের, সবাই শুনুন। এই রে যদি বলি আমার প্রতিটা রাত তোমার কোলে চাই, বলো ঠোঁটের ছোঁয়ায় আদর মাখাবে গালে, আমি বলি হ্যাঁ হাসছি, তুমি শুধুই তুমি আমার, তাই বলো ছেড়ে তো দেবে না কখনো মনের ভুলে। ওয়াও, পুরো ফিলিংস একদম। আচ্ছা, গান শেখাও? হ্যাঁ, গান শেখানোটা আমার অন্যতম একটা পেশা, এবং গান শেখানো, সাউন্ড ইঞ্জিনিয়ারিং, মিক্সিং, মাস্টারিং, ওগুলো এখনও শেখা চলছে, কাজও করি, কিন্তু গানও শেখাই। এবং মোটামুটি বলতে গেলে আমার যে কজন স্টুডেন্টস আছে তারা খুব স্যাটিসফাইড আমার শেখানো নিয়ে। ফ্রিল্যান্সিং করো নাকি সব নিজের জন্যই? ফ্রিল্যান্সিংও করি। আমি বিভিন্ন স্টুডিও আমাকে হায়ার করে। এখন যেমন এই গত কয়েক মাস ধরে আমার একটা টাফ সেশন চলছে, খুব শিডিউল চলছে, কলকাতাতে গিয়েও আছে। তো স্টুডিওর কাজ মোটামুটি চলে। আর স্টুডিওর কাজ কিরকম বলো তো, মানে বসে থাকলে মানে সারাদিন কখন টাইম কেটে যায় বোঝা মুশকিল। কারণ আর এটা কি বলো তো, তুমি ধরো ভাবছো যে আমাকে 5,000 টাকা দিচ্ছে, আমি এই কাজটা করে দিয়ে দিই। যদি তোমার ভেতরে সত্যি শিল্পী সত্তাটা থেকে থাকে না, তুমি ওই 5,000 টাকাতে না, তুমি করছো হয়তো,
তুমি চাইবে একটা লাইনকে 50 বার শুনি, এটা ভালো হচ্ছে না তো ভালো হচ্ছে না, তার একটু বেটার করি না, আরেকটু বেটার করি না। অডিশিং এর জন্য বলে যে সবকিছুতে পারফেকশন চাই। একদম বেসিক্যালি আমি ওটা মানি। আমরা যে ফিল্ডে আছি, মানে আমি নিজস্ব যে টিম, আমার যে টিম আছে, আমি যে কাজ করি, আমাদের সবকিছু পারফেকশন চাই। লেট হোক, একদমই দেরি হোক, কাস্টমার 100 টাকা দিক আর 1 লাখ টাকা দিক, বাট ওই আমাদের পারফেকশন দরকার, এটা দরকার। তবে গিয়ে হয়তো যে অ্যাচিভমেন্ট জায়গা আছে সেখানে পৌঁছানো যায়। একদমই একদমই নিশ্চয়ই। পারফেকশন না থাকলে কোনো কিছুর কি আমি কি বলতো, মানে কনফিডেন্স আর যার কনফিডেন্স নেই, দুটোর কিন্তু ভীষণ পার্থক্য, কোথাও না কোথাও গিয়ে সে নড়ে যাবেই। ঠিক, একদম তাই। তুমি ব্যস্ত শিডিউলে থাকো বললে, বাট নেক্সট প্রজেক্ট কি আসছে? মানে অ্যাকচুয়ালি তোমাকে ইউটিউবে সেভাবে দেখা যায় না, ইউটিউবে একটা দুটোই গানই আছে, বেশি নিয়েও দেখছি। তুমি বাইরের স্টেজেই বেশি। দেখো বাইরের স্টেজও করি, এবং ইউটিউবে আমার মিউজিক ভিডিও বলতে যে খুব বেশি আছে তা না, দেখলাম খুব কমই আছে, কিন্তু আস্তে আস্তে আমার মিউজিক ভিডিও আর একটু কিছু ছাড়বার ইচ্ছা আছে। আচ্ছা। এবং ফিউচার প্রজেক্ট বলতে এই মিউজিক ভিডিও বলো, প্রোগ্রাম বলো, বা আমার কিছু কিছু মানে প্লেব্যাকেরও ইচ্ছা আছে, সেটা অবভিয়াসলি সুযোগ পেলে সেরকম কিছু ইচ্ছা আছে, সেগুলো তো আমি চেষ্টা করছি। এবং ইন ফিউচার যদি মানে কখনো সামর্থ্য হয়, দুটো জিনিস আমার খুব 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 ব্যক্তিগতভাবে করার ইচ্ছা আছে, কারুর থেকে অবভিয়াসলি সাহায্য বা ডোনেশন না নিয়ে। যদি সামর্থ্য হয় সেটা হচ্ছে দুটো এনজিও করার ইচ্ছা আছে। দুটো এনজিও, দু ধরনের এনজিও করার ইচ্ছা আছে। একটা হচ্ছে স্ট্রিট ডগস, আচ্ছা, রাস্তার কুকুরদের জন্য, মানে যারা বা যে কোনো কুকুর যারা খেতে পারছে না, এ করতে পারছে না, মানে শরীর ঠিক নেই, তাদের জন্য একটা এনজিও করার আমার খুব ইচ্ছা আছে। কারণ আমার বাড়িতে আমার এক 4 পায়ের ভাই আছে, এবং আমার বাড়িতে মানে ও আমাদের বাড়ির লাকি চার্ম আর কি, ওর নাম পাবলো। ও ও ও আমার এটা তো অনেকে বলে, আমি ছোটোবেলা থেকে যা যত্ন পাইনি আমার মায়ের কাছে, ও বেশি যত্ন পায়। মানে আমাদের বাড়িতে আমাদের পাড়াতে এখন লোকে পরিচয় দেয় যে পাবলোর বাড়ি যাবো, এরম বলে একটা ব্যাপার, ঠিক আছে? তো ও এতটাই পপুলার ওখানে। তো তাদের জন্য আমার কিছু করার একটা ইচ্ছা আছে। আরেকটা এনজিও করার ইচ্ছা আছে, যেটা আমার খুব বহু দিনের শখ বলতে পারো। এই খুব হ্যারাসড বা রেপড উইমেন যারা আছে, তাদের জন্য একটা এনজিও ইন ফিউচার করার কারণে, এগুলো তো দেখো, এগুলো ভাবলেই তো আর হয় না, এগুলো একটা বড় এক্সপেন্ডিচার ইনভেস্টমেন্ট আছে। আর যেখানে আমি বারবার বলছি যে আমি চেষ্টা করবো কারোর থেকে ডোনেশনটা না নেওয়ার। কারণ কি বলো তো, আজকালকার মানুষের যা মনে হয়েছে, আমি যদি ডোনেশন ফট করে নিতে যাই বলবে নিজের প্রফিট করছে। কারণ আমি তো ওখানে বিল দিতে পারবো না লোককে যে কার জন্য কত খরচ হচ্ছে, কি হচ্ছে। একটা প্রসেস আছে, যখন তুমি এই ফিল্ডে যাবে তখন তুমি নিজে জানবে যে এর অনেক প্রসেস আছে। ডোনেশন তো দেখো, একটা জায়গা বড় করতে গেলে সেখানে 100 বার লাগে, কারণ আমি নিজে একটা এনজিওর সঙ্গে জড়িত, আমি জানি প্রসেসগুলো কি হয়। তাই তুমি একটা প্রসেস আছে, এবং অবশ্যই তুমি তাকে বিল দিতে পারবে, তাকে বোঝাতে পারবে, এবং সে ট্যাক্স বেনিফিট পাবে, অনেক প্রসেস আছে। অবশ্যই সেটা তুমি করতে পারো, কারণ দেখো একটা তুমি যে সেগমেন্টগুলো বলছো অবশ্যই কঠিন সেগমেন্ট, এবং সেখানে করতে গেলে অনেক ইকোনমিক্স ফান্ড দরকার, এবং তার জন্য আমার ইভেন সব থেকে বড় কথা, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমাদের অনেক হেল্প করে। এগুলো যখন তুমি অলরেডি এর সাথে যুক্ত হবে তুমি জানতে পারবে। তো সেদিকটা খুব ভালো, বাট তার জন্য বেস্ট অফ লাক আগে থেকে। অবশ্যই, কারণ সমাজের জন্য করার আমারও ভীষণ ইচ্ছা। আমি নিজে আমি একটা এনজিওর সাথে আছি, বাট সঙ্গে অবশ্যই থাকবো যখন করবে জানি। একদম, নিশ্চয়ই নিশ্চয়ই। আর এবার গানের জগতে আবার আসি আমরা। তুমি গান শেখাও বললে, হ্যাঁ, গান শেখার কি কোনো বয়স হতে পারে? মানে মিনিমাম, দেখো মিনিমাম বলতে তো ওরকম কিছু হয় না, বা ম্যাক্সিমাম বলতে ওরকম কোনো লিমিটেশন হয় না। আমার কাছে যেমন 5 বছরের বাচ্চা একজন শেখে, আবার 72 এজেরও একজন ভদ্রমহিলা আছেন। ওনার যেমন মানে একদিন আমার কাছে গান শিখতে শিখতে কেঁদে ফেলেছিলেন প্রথম দিকে, যে বলছে আমার কি গান হবে। আমি বলছিলাম যে আপনি যেগুলো আপনাকে দিচ্ছি আপনি সেগুলো করুন, নিশ্চিন্তে আপনার হবে। তারপরে টিচার্স ডেতে উনি আমাকে একটা লম্বা মেসেজ করে লিখেছিলেন। আমাকে লিখেছেন, তুমি তো আমার থেকে অনেক ছোটো, আমি তো তোমার প্রণাম জানাতে পারবো না, কিন্তু আমি তোমাকে এটা বলতে পারি যে আমার জীবনের শ্রেষ্ঠ গুরু তুমি। তো দেখো এইগুলো একটা বিরাট পাওনা গান শেখাতে গিয়ে। ফিজ পাওয়া এগুলো তো ঠিক আছে, আজ আছে কাল নেই, অবশ্যই দরকার। কিন্তু এই যে আমি আমার মানে যতটুকু আমার জ্ঞান, যে সীমিত জ্ঞানটুকু আমার আছে, সেটা যে আমি দিতে পারছি এবং সেটাতে কারোর উপকার হচ্ছে, সে কিছু শিখছে সেই জিনিস। হ্যাঁ, এবং কারণ আমার কাছে 2-1 গান শিখতে ছিল, তাদের আমি দেখলাম যে আলটিমেটলি তারা না, মানে গানটা এটা শুনতে খুব হার্শ লাগতে পারে, কিন্তু মানে তাদের না আলটিমেটলি গানটা করে লাভ নেই। আচ্ছা, আমি তাদেরকে স্ট্রেট বলে দিই যে দেখো তোমার করে, কারণ আমি না মানে ইনকাম করব, যেহেতু আমার প্রফেশন, আমি ইনকাম করব, সেই কারণে আমি তাকে রেখে দিয়ে, হাতে একটা স্টুডেন্ট রেখে দিয়ে তাকে একটা মিথ্যা কথা বললে গানের প্রতি ইনজাস্টিস আমি সেটা কখনো করতে পারবো না। আচ্ছা, তো গান শেখার কোনো বয়স হয় না, যে কোনো সময় থেকে। হ্যাঁ, আজকে তুমি যদি 70 বছর গিয়ে মনে করো আমি গান শিখে 20 বছর পর শিল্পী হবো, সেটা একটু টাফ অবশ্যই, বাট গান শেখার
কোনো বয়স না, কারণ গান সবার জন্য, গান গলায় সুর থাকলে সবার জন্য। তুমি আগেই বলে গান একটা মেডিসিনের মতো কাজ। একদমই, গান গান মেডিসিন, এর চেয়ে কম কিছু নয়। আচ্ছা, যেহেতু আগে বললাম যে তোমাকে ইউটিউব হিসেবে দেখা যায় না, তো এইভাবে ইউটিউবে আলোর প্রচারে আসা, মানে সামনে আসা, বা ইউটিউবে মানুষ তোমাকে পরে আবার কবে দেখবে, এটা কিছু প্ল্যান চলছে? মানে যেহেতু তুমি স্টেজ প্রোগ্রাম বেশি করো বা বাইরের প্রোগ্রামগুলো বেশি করো, তার জন্য হয়তো ইউটিউবে টাইম দেওয়া তোমার কম হয়, খুব মানে কম ভিডিওই আছে, এটা নিয়ে আমরা ডিসকাস করলাম। তো ইউটিউবে অনেক সিঙ্গারকে দেখা যায় যে ইউটিউবে থেকে গ্রোথ করছে বা গ্রো করছে, অনেক বড় প্ল্যাটফর্ম অ্যাচিভ করেছে। তো ইউটিউবকে নিয়ে সেভাবে ভাবার কিছু আছে চিন্তা ভাবনা, বা তোমার গান ইন ফিউচার কবে দেখতে পায় মানুষ? ইউটিউবে যেমন রিসেন্টলি 2-1টা লঞ্চ হয়েছে, এরকম আমার ইচ্ছা আছে অনেক কটা গান ইন দ্য প্রসেস আছে, তো সেগুলোকে আমার ইচ্ছা আছে দেওয়ার। এখন দেখো, যেহেতু এই স্টুডিওর কাজে প্রচণ্ড ব্যস্ততা, বাইরের প্রোগ্রাম যেরকম বললে, গান শেখানো, নিজের গান করা, গানের প্রোগ্রাম, সব কিছু দিয়ে না, মানে এটাও তো একটা ধরনের আর্ট। একদম তাই। আমি আজকে গান গাইলাম, সেটাকে রেকর্ড করলাম, সেটা সব হলো, সেটার শুটিং হলো, এডিটিং হলো, একটা লং স্প্যান হয়ে যাচ্ছে। এবার খরচাটা যেমন বেশি, সময়টাও এবার করতে করতে কি হচ্ছে, অন্য দিক থেকে পরের অ্যাসাইনমেন্টগুলো চলে আসছে। কিন্তু আমি এখন পার্সোনালি চেষ্টা করছি আর একটু ফ্রিকুয়েন্টলি ইউটিউবে গানগুলো দেওয়ার, কারণ এখন আমার যা দেখছি, তোমরা আরও ভালো বুঝবে, ইউটিউব হচ্ছে এখন মানে সাধারণ মানুষের কাছে পৌঁছানোর সবচেয়ে সহজ উপায়। ওখানে যেমন তোমার নাম করতেও কঠিন পরিশ্রম লাগে, কিন্তু আবার তত সহজেই কিন্তু মানুষের কাছে পৌঁছানো যায়। একদমই। আচ্ছা, গান ইন্ডাস্ট্রির মধ্যে র্যাপ একটা বড় সেগমেন্ট এখন ক্যারি করছে, মানে কভার করছে, ওই নিয়ে তোমার কি মতভেদ? দেখো, র্যাপ ব্যাপারটা নিয়ে আমি খুব একটা সত্যি কথা বলতে কালচার করি না। আচ্ছা। এবং দেখো, যে কোনো ফর্ম অফ আর্ট, সেটাকে রেসপেক্ট আমার মনে হয় করা উচিত। আজকে আমি সেই জিনিসটা জানি না মানে, বা বুঝি না মানে সেই জিনিসটা খারাপ, তা তো হতে পারে না। আমি সেই জিনিসটা জানি না, আমি সেই জিনিসটা বুঝি না, আমি সেই জিনিস নিয়ে মন্তব্য করব না, কারণ আমি জানি না তাও মন্তব্য করছি, এটা তো ঠিক নয় জিনিসটা। কিন্তু হ্যাঁ, আমি রাফতার এদের কিছু কিছু গান শুনেছি, মানে আমি ওই মানে একটা কারণেই বলবো যে কারণ ওগুলোর আমি র্যাপের ব্যাপারটা ঠিক একটা বুঝি না, ওই একটাই কারণ। কিন্তু হ্যাঁ, ওই কথার সাথে কথা মিলিয়ে হচ্ছে, জিনিসটা মেলাচ্ছে, ওখানে অবভিয়াসলি ওরকম কন্টিনিউ কথা বলে যাওয়ার জন্য মারাত্মক ট্যালেন্ট আর ফোকাসড হতে হয়, না হলে হয় না। মানে পরপর তো ওরম বানিয়ে দেওয়া সম্ভব নয়, ওই স্পিডে করছে, কোনো টাং টুইস্টের মতো কোনো ব্যাপারই না ওদের কাছে। সো ওটা নিশ্চয়ই একটা মানে ট্যালেন্ট লাগার মতোই জায়গা, ওটা বড় জায়গা, অবশ্যই অবশ্যই, একদম। আমাদের 2024 আমরা এখন দাঁড়িয়ে, এআই এর একটা বড় বুস্ট হয়েছে, যার কারণে লিপস কাউ কোথাও অ্যাড করে দিয়ে, কারোর সিঙ্গারের কারণ টুনে অ্যাড করে দিয়ে, ইভেন কিছুদিন আগে পুষ্পার হিরোইনকে নিয়েও একটা বাজে জিনিস বেরিয়েছিল। গানের জগতে এআই এর ভূমিকা কি থাকতে পারে, বা অটোটিউনের ভবিষ্যৎ কি? মানে দেখো, অটোটিউন আর এআই তো দুটো সম্পূর্ণ জিনিস, আমি আলাদা করে বলছি। এআই জিনিসটা আমি জানি না কতটা এখন ওয়েস্ট বেঙ্গল বা বাংলায় প্রপারলি ইউজড হয়, কারণ এআই এর কিন্তু অনেক গুণ বিদেশে ইউজড হয়। আর আমাদের এখানে আমি আজ অবধি যতটা দেখেছি এআই, সেটা কিন্তু বাজে কাজেই ইউজ হয়েছে। ভারত মানে কলকাতাতে যদি বলছি, আমি রিসেন্টলি অরিজিৎ সিংয়ের ওই গানটা বাউন্ডুলে ঘুড়ি, ওই গানটা অরিজিৎ সিংয়ের গান, ওটা আমি হঠাৎ করে একদিন আমি অবাক হয়ে গেলাম শুনে, হঠাৎ করে দেখি একদিন হেমন্ত মুখার্জির গলা, আমি বললাম কী হলো ব্যাপারটা। তারপরে দেখলাম ওটা এআই করেছে। তারপরে তোমার শাহরুখ খানের ডাঙ্কি সিনেমার ওই লুটপুট গায়া, ওটা গানটা মোহাম্মদ রফির গলায় করে দিয়েছে। এটা করে কিন্তু আলটিমেটলি দেখো, যারা করছে তারা চটকদারি একটা সাময়িক পয়সা ইনকামটা করতে পারছে, এতে কিন্তু শিল্পের ক্ষতি হচ্ছে। কেন শিল্পের ক্ষতি হচ্ছে? মানুষ আরও কিন্তু টেকনোলজি নির্ভর হয়ে যাচ্ছে, ফলে নিজেদের পরিশ্রমটা থাকছে না। এবার সেকেন্ডলি আসি, এই যে পরিশ্রম থাকছে না, এখান থেকে লিঙ্ক হতে পারে এই কথাটা, অটোটিউনের ব্যাপারটা তুমি যেটা বললে। আজকে আমি যখন গাইছি একটা কোনো গান, আমি জানি আমি এই জায়গাটা বেসুরো গাইছি, সেটাকে অটোটিউন করে তুলে দেওয়া যায়। আমাদের সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে কিছু কিছু জিনিস থাকে তো, কিন্তু আমি ধরো গানই গাইতে পারি না, বেসুরো গান গাই, মানে গানের গটাও জানি না, সেটা কিন্তু আমাকে সুরে করা সম্ভব নয়। এটা খুব ভুল ধারণা যে বেসুরোকেও সুরে করে দেওয়া যায়। অটোটিউনের 3-4টে দিক আছে। একটা হয় তুমি একটু বেসুরো করছো, সেটাকে একটু একটু তুলে দিলে সেটাকে একটা সায়েন্টিফিক শুনতে লাগে। আর একটা অটোটিউনের ব্যাপার হয় যেটা একটা ধরো একদম নিচে নিচে আছে, মানে সুরের গা দিয়েও যাচ্ছে না, সেটাকে তুলে দিলে তুমি সেটাকে একটা কার্ভ করে দিলে, সেখানে তোমার প্রথম কথা কোনো এক্সপ্রেশন থাকছে না, মানে কাট টু কাট একদম টেল এন্ডিংগুলো যাচ্ছে, কী করে এক্সপ্রেশন থাকবে? আজকে আমি যদি ডায়নামিক্স দিয়ে করতে যাই একটা গান,
ওইটা দিলে তো কী হবে, একটা মেশিনের সাহায্যে আমার গলাটা যাচ্ছে, ওই মেশিনের সাহায্যে যেই গলাটা যাচ্ছে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল হয়ে যাচ্ছে। এবং আজকালকার শিল্পীরা, বহু মানুষ যারা আছে যারা জেনে গেছে জিনিসটা, আমাদের স্টুডিওতে আমি নিজে, এটা আমার অভিজ্ঞতা, মানে করেছে, নিজে বুঝতে পারছে একটু সুর কম, তো মনে হচ্ছে ও ঠিক আছে কোনো ব্যাপার না, তুমি তো পিচ করে দেবে। এই যে এই শর্টকাটটা এসে গেছে, আমি সেই কথার শুরুতে যেটা বললাম, মিউজিক কান্ট বি অবটেন বাই শর্টকাটস। একটা না একটা সময় গিয়ে তোমাকে ধাক্কা খেতেই হবে একদম, কারণ তুমি যখন লাইভ স্টেজে প্রোগ্রাম করছো তখন হ্যাঁ, না 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 না, তখন তুমি কি করবে? একদমই না। মানে আজকাল অনেক রিয়েলিটি শোয়ে তোমার সিঙ্গারদের আমি দেখি, রিয়েলিটি শো মানে সাংঘাতিক সাউন্ড ফাউন্ড ওখানকার ব্যাপার করছে, আবার লাইভ প্রোগ্রামে যখন দেখি নর্মাল সাউন্ডে গাইছে, কোথাও না কোথাও গিয়ে কিন্তু মনে হচ্ছে যে ওই ব্যাপারটা নেই। দেখো, শর্টকাট হলে মানুষ একসময় ধরা পড়তে বাধ্য, হতেই হবে। তখন তোমাকে যতটা মানুষ ভালোবাসে, যেমন তুমি বলে ফেসবুক ইউটিউব থেকে মানুষের কাছে খুব যাওয়া যায়, ঠিক তেমনি যতটা তার কাছে যেতে পারবে, যদি কোনো রকম ভুল বা এই শর্টকাটগুলো ইউজ করো, তত তাড়াতাড়ি কিন্তু দূরে সরিয়ে দেবে। এটা তো একদমই ঠিক, তাই না? একদমই, কারণ শর্টকাট দিয়ে এগোনো যায় না, বেশি দূরে যাওয়া যায় না, সাময়িক সাকসেসটা পাওয়া যায় কিন্তু সাস্টেন করা যায় না। আচ্ছা অগ্নিব, তুমি তো অনেক স্টেজ শো করেছো, এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে তোমার মনে হচ্ছে যে জীবনে গানটার জন্য আমি এই জায়গাটা অ্যাচিভমেন্ট করতে পেরেছি? মানে জীবনের কিছু ঘটনা বা একটা দুটো ঘটনা যদি শেয়ার করো সবার সাথে, আমার মনে হয় যারা আগামী দিনে গান নিয়ে ভাবছে তারাও মোটিভেট হতে পারে। নিশ্চয়ই। দেখো, তো আমি যেরকম বললাম, আমি প্রত্যেক পুজোয় বাইরে যাই, তো 2018-র ঘটনা এটা। আমি দিল্লিতে, সম্ভবত দিল্লিতে প্রোগ্রাম করছিলাম সিআর পার্কে, মানে কাতারে কাতারে লোক, তো দূর থেকে একজন লোক দেখি, মানে স্টেজ থেকে তো বোঝা যায় লাইট, মানে প্রচুর লোক, সিআর পার্কের মেলা গ্রাউন্ডে হয়েছিল, তো দূর থেকে দেখি একজন লোক দৌড়ে দৌড়ে আসছে, সামনে ভর্তি পুলিশ, কারণ তার আগে একজন স্টেজে উঠে আমাকে প্রায় কোলে তুলে নেয়, এরকম নানান রকম ঘটনা ঘটে। তারপরে একদম শেষ থেকে সে দেখি ধুকতে ধুকতে আসছে, বয়স্ক লোক, তো দেখি পুলিশে নিয়ে আসছে, দেখে আমি বুঝতে পারিনি কী ঘটনাটা হলো, তো পুলিশে নিয়ে এসে সামনে দেখি, আমি বললাম গানটা শেষ হয়েছে সবে, বললো, মানে পুলিশটা তখন বলছে হিন্দিতে যে ও তোমার সাথে দেখা করতে চায়, অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে বাইরে, ও তোমার গান অনেকক্ষণ ধরে শুনছে, ও খুব অসুস্থ মানুষ, তোমার সাথে তো ও স্টেজে উঠে প্রায় আমায় জড়িয়ে ধরে, এবং মানে সে তোমার কি বলে কেঁদে ফেলে প্রায়, তারপর বলে যে আমাকে একটু ওই কিশোর কুমারের ওই গানটা, সম্ভবত রাত কালি এক খ্বাব মে আছে, ওই গানটা শোনাও একটু। সে পুলিশ এলো, পুলিশকে নিয়ে গেলো, তারপরে এটা একটা ঘটনা গেল। তারপরে আরেকবার হয়েছিল, এটা তোমার কলকাতাতে একটা রাজ্য ছাত্র যুব উৎসবে হয়েছিল, ওখানে আমি একটা রবীন্দ্রসঙ্গীত গিয়েছিলাম, আমি রূপে তোমায় ভোলাবো না বলে, তো ওই গানটা গাওয়ার পর একজন বয়স্ক মানুষ হাউ হাউ করে কেঁদে আমাকে প্রায় প্রণাম করতে যায়, বলে যে আমার জীবনের সাথে এই গানটা কী, আর তুমি যেভাবে আমায় গাইলে সেটা আমার কাছে কী হলো, আমি তোমার বাবা বলে বোঝাতে, প্রচুর বয়স তার। তো এরকম ঘটনা ঘটেছে। তারপরে এরকম এবারে রানীগঞ্জ গার্লস কলেজে প্রোগ্রাম করতে গেছি, সেখানে প্রায় মানে ওইটা একটা আমার খুব দুর্ভাগ্য, ওই সময় আমি কাউকে ভিডিও করার জন্য নিয়ে যাইনি, প্রায় 20-25 জন স্টুডেন্ট আর প্রায় সম্ভবত 10-12 জন পুলিশ মিলে পুরো আমাকে চেন করে নিয়ে আসছে, দূর থেকে সব দৌড়ে দৌড়ে আসছে, একটা অদ্ভুত ফিলিং হচ্ছিল তখন, কারণ সেইবারেই আমার মনে আছে লাইফে ফার্স্ট টাইম আমি গুনে গুনে খুব কম করে হলে 15 থেকে 16 খানা অটোগ্রাফ দিয়েছিলাম, এবং প্রচুর সেলফি, এই হ্যানা ত্যানা। তো এগুলো কি বলো তো, ওই দিনের শেষে একটাই তোমাকে তখন যেটা বললাম যে কত টাকা ইনকামটা তো অবভিয়াসলি দরকার, টাকা পয়সা বেঁচে থাকার জন্য দরকার, কিন্তু এবার ওটার বাইরে এই যে জিনিসগুলো না, এগুলো কিন্তু শান্তিতে রাতে ঘুমোতে সাহায্য করে। একদম মানে গান তো অ্যাকচুয়ালি তুমি মনের কথা বলছো, আর সেটা যদি সুরে একদমই, তবে তো আর কোনো কথা একদমই। আজকের আমাদের এই কনভারসেশন একদমই শেষ করার আগে মানে তোমার গলার ভয়েস দিয়ে শেষ করবো, তাই তুমি আমাদের জন্য একটা যদি 2 লাইনের গান শোনাও। আমার পাড় ভাঙা এক নদী, আমি নৌকা হতাম যদি, ভাসতে ভাসতে যেতাম তোমার কাছে, আমার পথের পাশে ধুলো, তোমার ঠিক নেই চাল চুলো, তুমি ফুল হয়ে যাও আমার দুঃখ গাছে, তোমার ভীষণ যাওয়ার তাড়া বাড়ি পাল্টে দিচ্ছে ভাড়া, তোমার নতুন বাড়ির ঠিকানাটা দিও, আমি নৌকা বাঁধি সুরে, জীবন বড্ড ভব ঘুরে, তুমি কথার ভেতর জলের মতোই ঝোরো, এই
প্রথম বোঝার ভুলে সেলাই করছি মাস তুলে, তুমি শক্ত ভীষণ শক্ত হাতে ধরো। এই কথা ভাঙার বেলা পথে ঠুনকো অবহেলা, না হয় রইল কিছু সময় অগোছালো। শুধু যাবার বেলায় বলো আমায় বেশেও ছিলে ভালো, মেঘের দিব্যি দিয়ে পুড়ছে বর্ষাকালো। আ আ আ দারুণ। থ্যাংক ইউ। যে লিখেছে তাকে বলো সত্যি অসাধারণ ভাষাগুলো, একদম, এটা সুমিত বন্দ্যোপাধ্যায় খুব লিখেছে সুন্দর। গানটা। আর তোমার গলা সত্যি আরো অনেকটা ভালো থ্যাংক লাগলো। ইউ, থ্যাংক ইউ সো মাচ। অগ্নিব, আজকের জন্য এইটুকুই আমাদের কনভারসেশন। একদম। আশা করি আমরা ভবিষ্যতে আরো একদিন বসবো, নিশ্চয়ই নিশ্চয়ই, যেখানে তোমার ব্যাপারে আরো কিছু গান শুনবো, আরো আড্ডা থাকবেই, একদম সঙ্গে আরো কিছু তোমার গল্প নিশ্চয়ই জানবো। নিশ্চয়ই, একদম। আজকের জন্য ধন্যবাদ, থ্যাংক ইউ সো ভালো মাচ, থেকো। থ্যাংক ইউ সো মাচ।